সবাই একটু অপেক্ষা করো, ভাইয়া হচ্ছে গ্রুপগুলোতে লাইভে যাই, তারপর আমরা শুরু করছি। আচ্ছা, আই থিঙ্ক সবাই আস্তে আস্তে জয়েন করছো, মাত্র 46 জন আজকে। আমরা আরেকটু অপেক্ষা করি, হ্যাঁ। সবাই না আসলে তো ক্লাসটা শুরু করা যায় না। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসটা মেবি যতটুকু আমার মনে পড়ে, আমি গতকালকে বলে দিয়েছিলাম, আজকে হচ্ছে আমাদের ফিজিক্সের ক্লাস। ফিজিক্সের ক্লাস যতটুকু মনে পড়ে। মেইনলি ক্লাসগুলো কিভাবে সাজানো হয়েছে সেটা যদি আমি তোমাদের একটু বলে দিই। মেইনলি 2 দিন ফিজিক্সের একটা চ্যাপ্টার রিভিউ, তারপর ম্যাথের পরের 2 দিন ম্যাথের 2টা চ্যাপ্টার রিভিউ, পরের 2 দিন হচ্ছে কেমিস্ট্রি 2টা চ্যাপ্টার রিভিউ। এভাবে করে করে তাহলে প্রথম 6 দিনে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের একটা একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার কথা। বাট আমাদের কেমিস্ট্রিটা শেষ করতে একদিন এক্সট্রা লেগেছে। 7ম দিনও আমরা কেমিস্ট্রি করেছি, কারণ 6 নাম্বার দিনের অর্ধেক ক্লাস করতে পেরেছি। সো মোর অর লেস আমাদের 2 দিন ফিজিক্স,
2 দিন ম্যাথ, 2 দিন কেমিস্ট্রি, আবার 2 দিন ফিজিক্স, আবার 2 দিন ম্যাথ, আবার 2 দিন কেমিস্ট্রি, এভাবে করে করে আসবে। এবং মাঝে আমরা 1-2 দিন ফাঁকা পাবো, যে 1-2 দিনে মেবি বোর্ড কোয়েশ্চেনের ক্লাসগুলো, বোর্ড কোয়েশ্চেন সলভিং এর ক্লাসগুলো আছে। সো আজকে আমাদের ফিজিক্স ক্লাস, গতকালকে আমি অলরেডি বলেছিলাম তোমাদের যে ফিজিক্সের ক্লাস হবে। মোরলেস গতকালকেও তোমরা যেটা ছিলা মোটামুটি 100 জনের মতো ছিলা, যেটা আমার জন্য মনে হয় হিউজ ছিল। বাট আজকে 51 জন, মেবি আজকে ফিজিক্স ক্লাস, এর জন্য অনেকে করতে চাচ্ছ না, ফিজিক্স ভালো লাগে না মেবি তোমাদের। যাই হোক, আমি একটু অপেক্ষা করব, কারণ সবাই না আসলে আলোচনা শুরু করা যায় না। এটা হচ্ছে আমাদের মিশন 35 এর ক্লাস। মিশন 35 ইজ dedicated for SSC 21 batch, so obviously this is for SSC 21 batch. 5 তারিখ থেকে স্কুলে মডেল টেস্ট নেবে। এখন আপনার রুটিনটা কিভাবে ফলো করবে, এতদিন তো করেছিলাম ভালো মতো, আমি আগেও বলেছি, এখনো বলেছি, তুমি মনে হয় আমার গ্রুপেও পোস্ট দিয়েছিলা ভাইয়া। আমি তোমাকে বলেছি যে আমাদের আমাদের যে রুটিনটা, সেই রুটিনটা আমরা এখানে রুটিন ফলো করব, আমরা স্কুলের রুটিন ফলো করব না। কেন ফলো করব না সেটার পেছনে আমার কারণ আছে। দ্য রিজন ইজ, স্কুলের রুটিনটা হচ্ছে তোমাকে আন্দাজে দিছে। এখন স্কুলের রুটিন তুমি ফলো করতে গেলে তোমার স্কুলের রিভিশনটা হবে না। প্রথমত তোমার রিভিশনটা হবে না, কারণ স্কুলের পরীক্ষা দেওয়ার সময় তোমার কাছে নাই, বা পরীক্ষায়, স্কুলের যখন পরীক্ষা তখন তোমাকে ভালোভাবে রিভিশন করার সময়টা তোমার কাছে নাই। সো তুমি স্কুলের পরীক্ষা দিতে গেলে তোমার ওই পরীক্ষার জন্য প্রিপারেশনটাও ভালো মতো হবে না, স্কুলের পরীক্ষাও ভালো হবে না, প্লাস এটা এই রুটিনটাও নষ্ট হবে, এবং সামনের পরিকল্পনাগুলো নষ্ট হয়ে যাবে। সো তোমার জায়গায় আমি থাকলে যেটা করতাম, আমি উইদাউট প্রিপারেশনে পরীক্ষা দিতাম। উইদাউট প্রিপারেশন আমি স্কুলের পরীক্ষা দিতাম। স্কুলের পরীক্ষায় তখন পাস করো ফেল করো, ইট ডাজন্ট ম্যাটার। আর এখন তুমি যে অবস্থায় আছো, এখন তুমি স্কুলের পরীক্ষা দিলেও স্কুলে জীবনও ফেল করবে না, কারণ এখন এমন একটা অবস্থায় চলে আসছো কখনোই ফেল করা সম্ভব না, এটা তুমি নিজেও জানো। হয়তো খারাপ হতে পারে, বাট কখনোই মানে ফেল করবে না। সো একটা ছোট একটা পরীক্ষার জন্য, একটা মডেল টেস্ট এক্সামের জন্য তুমি যদি তোমার পুরো প্ল্যানটা নষ্ট করতে চাও, ইউ ক্যান ডেফিনেটলি ডু দ্যাট। ঠিক আছে, ইউ আর মাচ অ্যাপ্রিসিয়েটেড। তুমি তোমার প্ল্যান যদি নষ্ট করতে চাও, এই রুটিনটা, আমাদের যে সুন্দর একটা রুটিন বানানো আছে, যে পরিকল্পনা আমাদের আছে, সো পরিকল্পনা যদি নষ্ট করতে চাও, ইউ ক্যান ডেফিনেটলি ডু দ্যাট। ঠিক আছে, সো তোমার জায়গায় আমি থাকলে যেটা করতাম, যে আমি আমার রুটিনটাই ফলো করতাম, এবং পরীক্ষা আমি এমনি দিতাম। ঠিক আছে, যেদিন পরীক্ষা সেদিন হয়তো আমি সকালবেলা পড়তাম, পরীক্ষা হলে যাওয়ার আগে আমি 2-3 ঘন্টা 4 ঘন্টা যতটুকু সময় পাই সকালবেলা উঠে জাস্ট একটু পড়ে আমি পরীক্ষা দিতে যাইতাম, এবং এই প্রিপারেশনটা আমি রাখতাম। স্কুলের স্কুলের পরীক্ষার জন্য আমি পড়তাম না। বুঝতে পারছো, তোমার জায়গায় আমি থাকবো। এখন তুমি ভালো জানো তোমার ব্যাপারটা, তুমি ভালো বলতে পারবা যে কি করা উচিত না করা উচিত। কারণ এখানে আমাদের হিউজ একটা প্ল্যান, অনেক বড় একটা প্ল্যান। এই প্ল্যানের জন্য ছোট ছোট পরীক্ষা এগুলো কিছুই যায় আসে না। বুঝতে পারছো তোমরা? আর যাই হোক, আমি তোমাদের বলেছিলাম যে তোমরা জাস্ট একটু যদি তোমাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারতা, আমার জন্য ভালো হতো, বা তোমাদের জন্য ভালো হতো, আমার এই পরিশ্রমটা সার্থক হতো। আমি তো এটা টোটালি ফ্রি অফ কস্টে তোমাদের দিচ্ছি, এটা তো আমাকে টেনিস স্কুলও করতে বলে নাই, এটা আমাকে কেউই করতে বলে নাই। এটা আমি আমার নিজের উদ্যোগে আমার মনে হয়েছে যে তোমাদের জন্য কিছু করা উচিত, এই জন্য আমি করেছি। এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি। এখন তোমরাও কষ্ট করছো, তোমরা যারা 60 জন এখানে আছো, অবভিয়াসলি তোমরা অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে ক্লাসটা করতে আসছো। সো দ্যাটস ভেরি, মানে কি বলবো, আমার জন্য অনেক বড় ব্যাপার। বাট জিনিসগুলো তোমাদের জন্যই। সো এই জিনিসটা আমি না করলেও পারতাম, বাট তাও করছি। সো যেহেতু করছি তোমাদের ভালোর জন্যই, ইনশাল্লাহ আশা করি তোমাদের ভালো হবে যদি ফলো করতে পারো। অ্যান্ড কথা হয়েছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমরা যেটা করব, আজকে আমরা আমাদের গতিবিদ্যা চ্যাপ্টারটা একটু রিভিউ করার চেষ্টা করব। ঠিক আছে, গতিবিদ্যা চ্যাপ্টারটা রিভিউ করার চেষ্টা করব। আই থিঙ্ক যারা জয়েন করার তারা জয়েন করে ফেলেছে, অলরেডি 42 বাজে, বাকিরা জয়েন করবে না। ঠিক আছে,
আচ্ছা, বিভিন্ন রকম গতিগুলা বুঝাই দিয়েন একজন বলেছো। হ্যাঁ ভাইয়া, ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব। মেইনলি তোমাদের অ্যাসাইনমেন্ট তো হয়েছে, তোমরা জানো গতির উপর তোমাদের অ্যাসাইনমেন্ট হয়েছে, এবং তোমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেনটাই দেখছো যে তোমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেনটি কেমন হয়েছে। সো ওই রিলেটেড কোয়েশ্চেনই বেশি আসার সম্ভাবনা আছে পরীক্ষায়, বা তোমাদের অ্যাসাইনমেন্টে যেই প্রবলেম দিয়েছিল, যেমন ধরো যে একটা ত্বরণের মেবি প্রবলেম দিয়েছিল না তোমাদের, নাকি কাদের, মেবি তোমাদেরই তো মনে হয়, যে আমাদের এস ভার্সেস টি এর একটা গ্রাফ ছিল, সেখান থেকে ভি ভার্সেস টি এর বা একটা বক্স ছিল, মেবি কিছু ডেটা ছিল, সেখান থেকে দূরত্ব ভার্সেস সময় গ্রাফ আঁকতে হতো, সেখান থেকে হয়তো বেগের গ্রাফ আঁকতে হতো, এবং সেখান থেকে হয়তো ত্বরণের গ্রাফ আঁকতে হতো। আরেকটা মেবি তোমাদের ছিল, সেটা হচ্ছে তোমাদের যেই দুইজন বন্ধু, ওই যে একজন পিছন থেকে আসতেছিল, একজন বাড়ি থেকে নামতেছিল, পরীক্ষার হলে যাবে, পরীক্ষার হলে কে আগে পৌঁছাবে বা পৌঁছাতে পারবে কিনা, পরীক্ষার হলে পৌঁছানোর আগে তারা মিট করবে কিনা, এই টাইপের কিছু কোয়েশ্চেন ছিল। অতিক্রম করবে কিনা গ্রাফের ম্যাথ, গ্রাফ অঙ্কন, এগুলো করায়, মেইনলি এগুলোই করাবো আমি। হ্যাঁ, গ্রাফের ম্যাথ করাবো বা গ্রাফের টপিকটা তোমাদের বুঝাই দিব, অতিক্রম করতে পারবে কি পারবে না, এই তো, এই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে, শুরু করে দিই। তোমরা ইন দ্য মিন টাইম কমেন্টে জানাই দিতে পারো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা বা স্ক্রিনও দেখতে পাচ্ছ কিনা। হোপফুলি আমার স্ক্রিন দেখতে পারার কথা। মিশন 35 আজকে আমরা ফিজিক্সের ক্লাস শুরু করব চ্যাপ্টার 2 দিয়ে। আজকে মিশন 35 এর চ্যাপ্টার 2 দিয়ে আমাদের ক্লাসটা শুরু হবে। চ্যাপ্টার 2, দ্যাট ইজ ডাইনামিক্স। ডাইনামিক্স দিয়ে আমরা শুরু করব চ্যাপ্টারটা, এবং এটা হচ্ছে আমাদের মিশন 35। মিশন 35। আচ্ছা, স্ক্রিন যদি দেখতে পাও, আই থিঙ্ক আমাদের আলোচনা শুরু করে দেওয়া উচিত। বেসিক কিছু জিনিসপত্র থেকে আমরা আলোচনা করব, বেশি অ্যাডভান্স লেভেলে প্রথমে যাব না। তোমরা জানো যে তোমাদের এই চ্যাপ্টারটাতে কি কি ফর্মুলা আছে, মেইনলি হচ্ছে আমাদের নিউটনের যে গতির ফর্মুলাগুলো, সেই গতির ফর্মুলাগুলো আছে, নিউটনের গতির ফর্মুলাগুলো আছে। তারপর হচ্ছে কোনো বস্তু যখন উপরের দিকে নিক্ষেপ করা হয় বা উপর থেকে নিচে পড়তে থাকে, তখন ওই গতির ফর্মুলাগুলোর ত্বরণের জায়গায় জি দিয়ে চেঞ্জ হয়ে যায়। তারপর এই তো বিভিন্ন ধরনের গতির কথা বলা আছে, চলন গতি, তারপর হচ্ছে ঘূর্ণন গতি, তারপর হচ্ছে আমাদের সরলরৈখিক গতি, পর্যাবৃত্ত গতি, সরল ছন্দিত স্পন্দন গতি। এই 5 প্রকারের গতি আমি জাস্ট একটু করে এক্সপ্লেন করে যাই, খুব সহজে ছোট করে। বিভিন্ন প্রকার গতি, একজন বলছে বিভিন্ন প্রকার গতির কথা বলতে, তাহলে বিভিন্ন গতি জাস্ট একটু হালকা করে বলি। সরল রৈখিক গতি বা এটাকে বলা হয় লিনিয়ার মোশন গতি। লিনিয়ার মোশন, নাম শুনে বুঝতে পারছো, লিনিয়ার তার মানে এটা কোন একটা রেখা বরাবর গতিকে বোঝানো হচ্ছে, ঠিক না? কোন রেখা বরাবর গতিকে আমরা বলতে পারি এটা হচ্ছে সরল রৈখিক গতি। যেমন রাস্তায় গাড়ি চলে, কোন একটা রেখা বরাবর চলে। আমরা যখন দৌড়াই তখন কোন সরল রেখা বরাবরই দৌড়াই। নর্মালি যে কোনো কিছুর গতিকে আমরা সরল রৈখিক গতি বলতে পারি। একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, একটা সরল রেখা বরাবরই পড়তেছে, বাঁকা হয়ে পড়তেছে না। তাহলে এই ধরনের গতিকে আমরা সরল রৈখিক গতি বলতে পারি। এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে লিনিয়ার বা রৈখিক হতে হবে, ঠিক আছে? একটা সরল রেখা বরাবর হতে হবে। এটা ছিল একটা। তারপর আমাদের ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। সার্কুলার মোশন, সার্কুলার মোশনটা কেমন? সার্কুলার মোশনটা হচ্ছে বোঝা যাচ্ছে এটা সার্কুলার পথ হইতে হবে, সার্কুলার পথ হবে, তার মানে বৃত্তীয় কোনো পথ হবে। যেমন আমরা বলতে পারি যে আমাদের ঘড়ির কাঁটার অগ্রভাগের যে গতিটা সেটা কি বৃত্তীয়, বৃত্তাকারে ঘুরতেছে। তারপর কোনো কিছুকে আমরা যদি একটা দড়ির মাছ সামনে কোনো কিছুকে বেঁধে আমরা এভাবে ঘোরাতে চাই, তখন সেক্ষেত্রে সেটার গতি হবে সার্কুলার মোশন। তারপর চাকার ঘূর্ণনকে আমরা বলতে পারি সার্কুলার মোশন। আমাদের চাঁদ যেহেতু আমাদের উপগ্রহ, চাঁদের গতিকে আমরা বলতে পারি সার্কুলার মোশন, ঠিক আছে? এই ধরনের গতিকে আমরা সার্কুলার মোশন বলতে পারি।
তাহলে এই ক্ষেত্রে আমাদের পাথটা হবে সার্কুলার, আর লিনিয়ার ক্ষেত্রে পাথটা হবে লিনিয়ার। এরপর আছে আমাদের ট্রান্সলেশনাল মোশন। এটা নিয়ে তোমাদের হয়তো একটু ঝামেলা লাগতে পারে। ট্রান্সলেশনাল মোশন, এটা কেমন মোশন? এটা হচ্ছে কাইন্ড অফ, তুমি বলতে পারো যে যখন কোনো অবজেক্ট মুভ করবে, মোশনে থাকবে, তখন তার প্রত্যেকটা পার্টের মোশন একই দিকে হবে। আমি জাস্ট তোমাদের বইয়ের উদাহরণটা আমি সুন্দর করে এক্সপ্লেন করব। বইয়ের উদাহরণটা দেখলে তুমি বুঝতে পারবা। আমি জাস্ট বইয়ের উদাহরণটা টেনে আনি, কারণ এখান থেকে ভালো করে বোঝা যায় সবচেয়ে সুন্দর করে। ট্রান্সলেশনাল মোশন, আমি জাস্ট ছবিটা তুলে আনি যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, ছবিটা নিয়ে আসি। তোমরা অলরেডি পারো এগুলো, আমি জানি তোমরা পারো, বাট তাও আমি তোমাদেরকে বোঝানোর খাতির, আমি যেহেতু রিভিশন করানোর চেষ্টা করছি, সো আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো। আছে একটু এই ছবিটা যদি আমরা খেয়াল করি, একটু খেয়াল করো জাস্ট। আমরা এই এরোপ্লেনের উপর একটা পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, চারটা পয়েন্ট, এরোপ্লেনের উপর চারটা পয়েন্ট। এখন এরোপ্লেনের এই অবস্থানটা থেকে এই অবস্থানে যখন গিয়েছে এরোপ্লেনটা, তখন একটু খেয়াল করো তো, এই পয়েন্টগুলো কি একই দিকে ছিল না? তার মানে এই পয়েন্টটা এখন এখানে চলে আসছে, এদিকে তার মোশনটা এদিকে ছিল। আবার এই পয়েন্টটা এখন এখানে আসছে, এদিকেও তার মোশন কি সামনের দিকে। এই পয়েন্টটা এখন এখানে, এদিকেও তার মোশনটা সামনের দিকে। এই আগের পয়েন্টটা এখন এই আগের পয়েন্টে, তার এদিকেও তার মোশনটা এদিকে। তাহলে এই দুইটা অবস্থানে এই প্লেনের উপর প্রত্যেকটা বিন্দু কি একই দিকে যাচ্ছে না? কিন্তু এখানে একটু খেয়াল করো তো, আমি এই প্লেনের বিন্দুগুলো যদি খেয়াল করি, দেখো তো, এই বিন্দুটা কিন্তু একটু উপরে চলে গেছে, এই বিন্দুটা কিন্তু একটু উপরে চলে গেছে, আবার এই বিন্দুটা আরো বেশি উপরে চলে গেছে। এই বিন্দুটা হয়তো বেশি উপরে চলে যায় নাই, এই বিন্দুটা তো যেমন ছিল তেমনই আছে। তাহলে এই যে এই দুইটা পজিশনের মধ্যে একটু চিন্তা করো তো, সামনের আগাটা বেশি বাঁকছে, তারপর এই পাশেরটা একটু কম বাঁকছে, এই পাশেরটা আরেকটু কম বাঁকছে, আর পিছনের বিন্দুটা কোনো বাঁকেই নেই। তাহলে এই দুইটা পজিশনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এরোপ্লেনের উপর প্রত্যেকটা বিন্দু মোশন একই দিকে না, এক একটা এক এক দিকে, এক একটা এক এক দিকে। এটা একটু বেশি উপরে, এটা একটু কম উপরে, এটা আরো কম উপরে, এবং এটা তো সোজাই। বাট এই দুইটা পজিশন খেয়াল করো তো, বস্তুর উপর প্রত্যেকটা বিন্দু মোশন একই দিকে। আবার যখন বস্তুটা বেঁকে যায়, এখানে চলে যায়, তখন কি হয়? তখন যদি আমরা একটু এরোপ্লেনের উপর বিন্দুগুলো খেয়াল করে দেখি, তখন দেখো কত, এই দেখো এই বিন্দুটার সরণ যেদিকে হয়েছে, একটু অন্য কালার দিয়ে রিপ্রেজেন্ট করি, আই থিঙ্ক এটা বেশি হয়ে গেছে। আচ্ছা, দেখো এই বিন্দুটার মোশন যেদিকে, এই বিন্দুটার মোশন, পেছনের বিন্দুটার মোশন একই দিকে, ইভেন আমার সামনের বিন্দুটার মোশন একই দিকে, এবং এই বিন্দুটার মোশন একই দিকে। এই ক্ষেত্রে দেখা যায় যে এই পাশাপাশি দুইটা বিন্দু বা পাশাপাশি দুইটা অবস্থানের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু একইভাবে চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা বিন্দু একইভাবে চেঞ্জ হয়েছে, একই দিকে আছে। কেউ হয়তো এমন না যে এটা এখানে চলে গেছে আর এটা হচ্ছে এখানে চলে আসছে, মানে কম বেশি মোশন, মানে একই দিক, ভিন্ন ভিন্ন দিক হবে না। আবার আবার এই দুইটা পজিশনে আমি দেখতে পাচ্ছি মাথাটা বেশি বাঁকছে, এই পজিশনটা কম বাঁকছে। কিন্তু এই দুইটা পজিশন দেখো তো, এই মাথাটা এখান থেকে যতটুকু বাঁকছে, এইটাও কিন্তু ঠিক ততটুকুই উপরে গেছে, এবং এইটাও ঠিক ততটুকু উপরে গেছে, এবং এই বিন্দুটাও ঠিক ততটুকু উপরে গেছে। তার মানে প্রত্যেকটা বিন্দু একটা ভেহিকেলের উপর বা একটা বস্তুর উপর প্রত্যেকটা বিন্দু সমপরিমাণ সরছে। কিন্তু যে ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই দুইটা গতির ক্ষেত্রে কি হচ্ছে, আমার এরোপ্লেনের মাথাটা বেশি বেঁকে গেছে, তার পেছনের অংশটা বাঁকেই নাই, পেছনের অংশটা বাঁকেই নাই, কিন্তু মাথাটা বেশি বেঁকে গেছে। তাহলে এই গতিটাকে তুমি বলতে পারো সিম্পল, মানে আমার নন ট্রান্সলেশনাল মোশন, আর এটাকে বলতে পারো ট্রান্সলেশনাল মোশন। তাহলে দিস ইজ আওয়ার ট্রান্সলেশনাল মোশন। ঠিক আছে, প্রত্যেকটা বিন্দু একই দিকে নড়বে, একই দিকে সরবে, এবং একই পরিমাণ সরবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই গতিটা হবে ট্রান্সলেশনাল গতি।
ট্রান্সলেশনাল গতি। ঠিক আছে, এই গতিটাকে আমরা বলবো ট্রান্সলেশনাল গতি। এরপর তো হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি, পিরিয়ডিক মোশন। এরপর আমাদের অপশন হচ্ছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন তোমরা সবাই জানো, যেই মোশনে কোনো বস্তু কিছুক্ষণ পর পর, একটা সার্টেন টাইম পর পর, একটা নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুতে, সেম ডিরেকশন থেকে পাস করে। সার্টেন টাইম পর পর সেম পয়েন্টকে সেম ডিরেকশনে পাস করবে। এই কথাটা দেখো, পিরিয়ডিক মোশন হচ্ছে সার্টেন টাইম, অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতে হবে। এই চারটা কথা খুব ইম্পর্টেন্ট। একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতে হবে, তাহলে সেই গতিটাকে আমরা বলতে পারবো পিরিয়ডিক মোশন। দোলনার গতি, বা আমরা ওই বৃত্তাকারে কোনো বস্তু ঘূর্ণায়মান আছে, চাঁদের গতি, ফ্যানের পাখার গতি, ঠিক আছে, এগুলোকে আমরা বলতে পারি পিরিয়ডিক মোশন। এন্ড ফাইনালি সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন, এটা নিয়ে মনে হয় আমাদের চ্যাপ্টার 8-এ বা চ্যাপ্টার 7-এ আমার যতটুকু মনে পড়ে, চ্যাপ্টার 7-এ সরল ছন্দিত স্পন্দন গতি, এটাকে বলা হয় সরল ছন্দিত স্পন্দন গতি। সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে প্রথমত বলা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, তাহলে এই গতি হওয়ার জন্য প্রথমে তাকে পিরিয়ডিক মোশনে থাকতে হবে, পিরিয়ডিক হতে হবে মানে পর্যাবৃত্ত গতি হতে হবে। তারপর তাকে স্পন্দন গতি হতে হবে। হ্যাঁ, স্পন্দন গতি হতে হবে। এখন স্পন্দন গতি কি? স্পন্দন গতি হচ্ছে, ভাবতে পারো যে পিরিয়ডিক মোশন কি, ওই একটা নির্দিষ্ট সময় পর পর কোনো বিন্দুকে অতিক্রম করে, সেটা বৃত্তাকার হতে পারে, সেটা পেন্ডুলামের গতি হতে পারে, সেটা দোলনার গতি হতে পারে। এই ক্ষেত্রে স্পন্দন গতি বলতে ওই ধরনের গতিকে বোঝানো হচ্ছে যেই গতিতে কোনো বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে থাকে, বাকি অর্ধেক সময় অন্যদিকে থাকে। যেমন স্প্রিং এর গতি, একটা স্প্রিংকে যখন তুমি টান দিয়ে ছেড়ে দিবা, তখন সে কি করবে? দুলতে থাকবে, রাইট? দুলতে থাকবে। তাহলে এই যে সে দুলতেছে, সে কিন্তু অর্ধেক, এটা হচ্ছে তার টান দিয়ে যখন তুমি ছেড়ে দিবে, এটা হচ্ছে তার সাম্যাবস্থান। সে কি করবে? অর্ধেক সময় নিচে থাকবে, বাকি অর্ধেক সময় কিন্তু সে এই সাম্যাবস্থানের উপরে থাকবে, ঠিক না? তাহলে এই অর্ধেক সময় সে নিচে থাকতেছে, বাকি অর্ধেক সময় সে উপরে থাকতেছে, একটা পূর্ণ পর্যায়। একটা পর্যায় মানে কি? কমপ্লিট সাইকেল, ঠিক আছে? কমপ্লিট সাইকেল। যেমন ধরো ও এখান থেকে যাত্রা শুরু করছে, এইদিকে গিয়েছে, এখানে আসছে, এটা হচ্ছে অর্ধেক সময়, আবার উপরে গেছে, আবার উপর থেকে এখানে ফেরত আসছে। এই চারটা মিলে হচ্ছে তার একটা পূর্ণ সাইকেল কমপ্লিট হয়। আবার এই অবস্থানটা থেকে যে সকল নিচে যাচ্ছে, নিচে গিয়ে সর্বোচ্চ নিচে গিয়ে সে আবার উপরে আসবে, ঠিক না? তারপর এখান থেকে সে আবার সর্বোচ্চ উপরে উঠে আবার সে নিচে আসবে। এই চারটা জিনিস মিলে তার একটা পূর্ণ স্পন্দন হয়, বা একটা বলতে পারো পর্যায় সম্পন্ন হয়, বা একটা সাইকেল কমপ্লিট হয়। তাহলে এই সাইকেলে আমি দেখতে পাচ্ছি অর্ধেক সময় সে নিচে থাকে, বাকি অর্ধেক সময় সে উপরে থাকে। তাহলে এই গতিটাকে আমরা বলতে পারি স্পন্দন গতি। আবার সরল দোলকের গতিকে আমি বলতে পারি স্পন্দন গতি। একটা সরল দোলক কি? এই যে একটা সুতা দিয়ে যখন তুমি কোনো কিছুকে ঝুলাই দিবা, তখন আমরা সেই সেটাকে বলতে পারবো সরল দোলক। এটাকে যখন তুমি টান দিয়ে ছেড়ে দিবা, তখন সে কি করবে? এই কর্নার এখানে আসবে, তারপর আবার এখানে আসবে, এখান থেকে আবার সে এই কর্নারে আসবে, এরকম কোন একটা পজিশনে, তারপর আবার সে ফেরত যাবে। এই ক্ষেত্রে এই পজিশনটাকে আমরা বলতে পারি তার সাম্যাবস্থা। তাহলে অর্ধেক সময় সে এই পাশে থাকে, বাকি অর্ধেক সময় সে এই পাশে থাকে, ঠিক আছে? স্প্রিং অর্ধেক সময় নিচে থাকে, অর্ধেক সময় উপরে থাকে। তাহলে সেক্ষেত্রে এদের গতিকে আমি বলতে পারবো স্পন্দন গতি। সরল দোলন গতি হচ্ছে প্রথমত একটা পর্যাবৃত্ত গতি হতে হবে,
দ্বিতীয়ত একটা স্পন্দন গতি হতে হবে। এরকম পর্যায়বৃত্ত স্পন্দন গতি সম্পন্ন কণার গতিকে বলতে পারি সরল ছন্দিত স্পন্দন গতি। যেমন এই যে স্প্রিং এর গতি হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, সরল দোলকের গতি হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। ঠিক আছে, তাহলে স্প্রিং এর গতি, তারপর হচ্ছে সরল দোলকের গতি, এদেরকে আমরা বলতে পারি সরল ছন্দিত স্পন্দন গতি। এক্ষেত্রে আরেকটা কন্ডিশন আছে যে এফ সমানুপাতিক মাইনাস এক্স, এফ সমানুপাতিক মাইনাস এক্স সরল ছন্দিত গতির আরেকটা কন্ডিশন হচ্ছে বলটা সরণের সমানুপাতিক এবং দিক বিপরীতমুখী। মাইনাস দিয়ে বোঝানো হয় দিককে। যেমন একটা সরল দোলকে যখন তুমি টান দিয়ে এদিকে নিয়ে আসবা, তখন সরল দোলকের উপর প্রত্যয়নী বল ফিল হবে না, মানে সরল দোলক চাইবে আগের জায়গায় ফেরত আসতে। তুমি যখন একটা সরল দোলককে টান দিয়ে, আমি আবার এখানে আঁকি, এটা একটা সরল দোলক, এই সরল দোলককে যখন তুমি টান দিয়ে এই পাশে নিয়ে আসবা, তখন কি করবে? তখন সে নিচের দিকে একটা ফোর্স ফিল করবে না, আগের দিকে ফেরত যাওয়ার একটা ফোর্স ফিল করবে না। আর তার যে সরণ হয়েছে, মানে তুমি সরাইছো তাকে, কোন দিকে সরাইছো? তুমি তো সরাইছো উপরের দিকে, তাহলে এই যে এটাই বলা হচ্ছে যে ফোর্স আর সরণ পরস্পরের সমানুপাতিক এবং দিক হচ্ছে বিপরীতমুখী। ফোর্স যেদিকে কাজ করে, সরণ তার উল্টা দিকে কাজ করে। সরণ হচ্ছে উপরের দিকে, কিন্তু ফোর্স ফিল করতেছে সে নিচের দিকে, সে আগের জায়গায় ফেরত যাওয়ার জন্য ফোর্স ফিল করতেছে। এবং এই ক্ষেত্রে এই ফোর্সটা হচ্ছে প্রত্যয়নী বল। এই ফোর্সটার নাম কি? প্রত্যয়নী বল। মানে যে বলটা ফেরত যাওয়ার জন্য, প্রত্যয়ন করার জন্য, ওই জায়গায় প্রত্যয়ন করার জন্য চেষ্টা করছে, তাকে প্রত্যয়নী বল বলে। প্রত্যয়নী বল যত বাড়বে সরণ তত বাড়বে, বা বলতে পারো এটার বিপরীত ঘটনা, এফ সমানুপাতিক এক্স। তুমি তো এই বস্তুটাকে একটা ফোর্স দিয়ে উপরে টানতেছিলা, একটা ফোর্স দিয়ে উপরে উঠাচ্ছিলা, তাহলে যত বেশি ফোর্স দিবা তত বেশি সরণ হবে, ঠিক না? যত বেশি ফোর্স দিবা তত বেশি বস্তুটা দূরে চলে যাবে, এরকম বলা যায়। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের একটা কন্ডিশন, যেটা তোমরা এই চ্যাপ্টারে পড়ো নাই, বাট এটা কিন্তু ইন্টারে আছে বা তোমাদের চ্যাপ্টার 7-এও আছে, এফ সমানুপাতিক এক্স। ঠিক আছে, তাহলে সরল ছন্দিত স্পন্দন গতি কাকে বলে? একটা পর্যাবৃত্ত গতি এবং একটা স্পন্দন গতি, যে ক্ষেত্রে এই কন্ডিশনটা মেনে চলবে সবসময়। উদাহরণ কি হতে পারে? স্প্রিং এর গতি, সরল দোলকের গতি। ঠিক আছে, এক্ষেত্রে আমি একটা অ্যানিমেশন দেখাইতে পারতাম, বাট দরকার নেই, অ্যানিমেশন আপাতত দরকার নেই। বিভিন্ন প্রকার গতি হয়ে গেছে। স্কেলার রাশি, ভেক্টর রাশি, আমরা জানি রাশি দুই প্রকার, স্কেলার, ভেক্টর। মেইনলি হচ্ছে আমরা কয় ধরনের রাশি চিনি? আমরা দ্রুতির ক্ষেত্রে এক ধরনের রাশি চিনি, সেটা হচ্ছে দ্রুতি, বা এটা বলতে পারো আমরা সরণ আর হচ্ছে দূরত্ব, রাইট? সরণ আর দূরত্ব, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। সরণ হচ্ছে আমরা জানি ভেক্টর রাশি, আর দূরত্ব হচ্ছে আমরা জানি স্কেলার রাশি। ভেক্টর রাশি কাকে বলে? যে রাশির মান এবং দিক দুইটাই আছে, মানও থাকবে দিকও থাকবে, সেটাকে আমরা ভেক্টর রাশি বলি। আর স্কেলার রাশি কি? শুধু মান থাকবে, তাহলে মান থাকবে প্লাস দিক থাকবে, সেটাকে আমরা ভেক্টর রাশি বলি। আর স্কেলার রাশি বলি শুধু মান থাকে, কোনো দিক থাকে না। যেমন সরণ আর দূরত্ব হচ্ছে একই ধরনের রাশি, বাট একটা হচ্ছে ভেক্টর এবং একটা হচ্ছে স্কেলার। যেমন তুমি ঘুরে ফিরে একটা পয়েন্টে গেলা, এই পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলা, তাহলে যদি বলা হয় সরণ কত, আমি এটাকে ব্লু কালার দিই, ভেক্টর গুলাকে, ভেক্টর রাশিকে ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্ট করি, আর হচ্ছে স্কেলার রাশিকে ব্ল্যাক দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। তাহলে সরণ যদি বলি, তাহলে সরণ হচ্ছে এটা হচ্ছে সরণ, এই দূরত্বটা হচ্ছে সরণ। এখন এটা যদি 1 কিলোমিটার হয় তাহলে 1 কিলোমিটার। আর দূরত্ব কি? দূরত্ব হচ্ছে এখান থেকে এই যে ঘুরে যতটুকু গেলা, এটা পুরাটা মিলে হচ্ছে দূরত্ব। এটা হতে পারে ধরো 5 কিলোমিটার। তাহলে এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, আর এ থেকে বি পর্যন্ত সরণ হচ্ছে তোমার 1 কিলোমিটার। ঠিক আছে, সরণের ক্ষেত্রে দিক, আদিবিন্দু আর শেষ বিন্দুর দিকটা বিবেচিত হয়। আদিবিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত ডিরেক্ট দূরত্বকে বলা হয় সরণ,
আর দূরত্ব হচ্ছে তুমি যে দিক দিয়ে গেছো। ওকে, এখন এই সরণ বা দূরত্ব এদেরকে সময় দিয়ে ভাগ করলে যে রাশিটা পাওয়া যায় সেটা হচ্ছে কি, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা পাই যেটা, সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি। আর সরণকে যখন আমরা সময় দিয়ে ভাগ করি তখন কি পাই, তখন আমরা পাই বেগ। তখন আমরা পাই বেগ। দ্রুতিকে আর বেশি ভাঙানো হয় না, বাট বেগকে আবার ভাঙানো হয়। বেগের সাথে সময়ের পরিবর্তনের হারকে আমরা বলতে পারি ত্বরণ। ত্বরণ, এই তো। আই থিঙ্ক এই দুইটা জিনিসের মধ্যে আমাদের একটু ঝামেলা হয়, এবং এখান থেকে গ্রাফগুলো আমাদের ঝামেলা হয় অনেক বেশি। ত্বরণের মতো স্কেলার রাশি দিয়ে কোনো রাশি নাই, ত্বরণের মতো স্কেলার রাশি দিয়ে কোনো রাশি নাই, বাট সরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ, বেগকে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ। ঠিক আছে, আমি এটা লিখে দিই, এটা হচ্ছে সময় দিয়ে ভাগ, ডিভাইড বাই টাইম, ডিভাইডেড বাই টাইম। আবার এখান থেকে সেম জিনিস, এখান থেকে আবার সেম জিনিস, আমি জাস্ট কপি করে ডুপ্লিকেট করে দিই। ঠিক আছে, দেখো তো বুঝো কিনা। তাহলে ভেক্টর রাশি হচ্ছে যে রাশির মানও থাকে, দিকও থাকে। আর স্কেলার রাশি হচ্ছে শুধু মান থাকে, কোনো দিক থাকে না। আমরা দূরত্বকে স্কেলার রাশি বলতে পারি, কারণ এখানে দিক ডিপেন্ড করে না, যে কোনো দিকে তুমি যেতে পারো। আর সরণকে আমরা ভেক্টর রাশি বলি। সরণকে সময় দিয়ে ভাগ করলে ডিভাইডেড বাই টাইম বেগ পাওয়া যায়। আর দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, ডিভাইডেড বাই টাইম। আমরা দ্রুতি পাবো। আর দ্রুতি সমকক্ষ আর কোনো রাশি নাই, দ্রুতিকে সামনে আগানো হয় না। এখন এখানে বেশ কিছু গ্রাফ আছে, সমত্বরণ, তারপর সমবেগ, সমদ্রুতি, না এই জিনিসগুলো আমাদের ধ্রুববেগ, এই জিনিসগুলো আমাদের প্রায়ই ঝামেলা করে। তো এই জিনিসগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব। মেইনলি তোমাদের গ্রাফ থেকে কোয়েশ্চেন আসে, অতিক্রান্ত দূরত্ব বের করো, এই সেই। এই ক্ষেত্রে তোমাদের একটা অলরেডি গ্রাফ আছে, আমি সেই গ্রাফটা থেকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তোমাদের বই অলরেডি গ্রাফ আছে, এখান থেকেই তোমাদের দেখলাম হয়তো তোমাদের অথবা এসএসসি 22 ব্যাচের অ্যাসাইনমেন্ট আসছিল, আমি সলভ করে দিয়েছিলাম। একটু বলে দিই দাঁড়াও। এটা হচ্ছে যে গ্রাফটা, তোমার কাছে হয়তো সময়ের সাথে সাথে দূরত্বের একটা গ্রাফ দেওয়া আছে, আমি এটা নিয়ে আসি। সময়ের সাথে সাথে দূরত্বের একটা চার্ট দেওয়া আছে, যেহেতু এটা রিভিশন ক্লাস আমি তোমাদের রিভিশনই করাই দিব। এন্ড ফাইন রিভিউ ক্লাস, এটা হচ্ছে থিওরি রিভিউ ক্লাস, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের থিওরি রিভিউ ক্লাস। পুরোটা একবারে নিয়ে আসি। আচ্ছা, পুরোটা একবারে নিয়ে আসি। আচ্ছা, আপাতত পেছনে কালার গুলো ডিম করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। সময় যখন শূন্য, দূরত্ব তখন শূন্য। 1 সেকেন্ডে 1 মিটার, 2 সেকেন্ডে 4 মিটার, 3 সেকেন্ডে 9 মিটার, 4 সেকেন্ডে 16 মিটার, 5 সেকেন্ডে 25 মিটার। এখানে একটা সম্পর্ক তুমি গ্রাফ না দেখেই বুঝে যাচ্ছ, যে সময় যেটা হয় তার স্কয়ার হয় হচ্ছে দূরত্ব। দেখো, সময় যেটা তার স্কয়ার হয় দূরত্ব, সময়ের স্কয়ার করো তুমি দূরত্ব পেয়ে যাবে। এক্ষেত্রে সময়ের সাথে দূরত্বের সম্পর্কটা কেমন বলতে পারো? এস সমানুপাতিক টি স্কয়ার, এরকম না? দেখো তো, একটু খেয়াল করো তো, সময়ের সাথে দূরত্বের সম্পর্কটা কেমন? এস সমানুপাতিক টি স্কয়ার না? সময়ের সাথে দূরত্বের সম্পর্কটা অনেকটা এরকম, যে সময়কে স্কয়ার করলেই, টাইমকে স্কয়ার করলে আমি দূরত্ব পাচ্ছি। এক্ষেত্রে তুমি গ্রাফে পয়েন্ট গুলো বসাও, 1 মিটারের জন্য 1, 2 মিটারে 2 সেকেন্ডের জন্য কত 4, বা 3-এর জন্য 9, এভাবে করে করে তুমি সময়গুলো যদি বসাও, তুমি এরকম একটা কার্ভ পাবা। এটা এখনো তোমরা জানো না, এটা শেপ তোমরা এখনো জানো না, এটাকে বলা হয় পরাবৃত্তাকার শেপ। এই শেপের একটা নাম আছে, পরাবৃত্তাকার। পরাবৃত্তাকার, তোমরা এটা না জানলেও সমস্যা নাই, মানে আমি লিখে দিলাম আর কি। এই যে আকৃতিটা দেখতে পাচ্ছ এরকম করে বাঁকা উঠে যাচ্ছে, এটাকে বলা হয় পরাবৃত্তাকার একটা শেপ।
ঠিক আছে, এটা হচ্ছে পরাবৃত্তাকার একটা শেপ। করে দেখো এখান থেকে যখন তুমি বেগ ভার্সেস সময়ের গ্রাফটা নিয়ে আসছো, এটা কিন্তু ছিল দূরত্ব ভার্সেস, খেয়াল করে এটা ছিল দূরত্ব ভার্সেস সময়, সময়টা এখানে লেখা নাই, এটা হচ্ছে দূরত্ব ভার্সেস সময়ের গ্রাফ ছিল। যখন তুমি এই গ্রাফটাকে বেগ ভার্সেস সময় করে ফেলছো, একটু খেয়াল করে দেখো তো চেঞ্জটা কোথায় আসছে। আমার গ্রাফটা আগে ছিল এরকম উপরে উঠে যাচ্ছিল, এখন গ্রাফটা কি হচ্ছে, সরল রেখা বরাবর বড় হচ্ছে, সরল রেখা বরাবর বড় হচ্ছে, ঠিক না? তাহলে আগের গ্রাফটা যেভাবে সুন্দর করে উপরে উঠে যাচ্ছিল, আগের গ্রাফটা যেমন সুন্দর করে উপরে উঠে যাচ্ছিল, আমি একটু গ্রাফটার উপরে একটু লেখা আঁকি, হবে দেখছো নাকি? আচ্ছা দেখছো, এটা শেপই রিকগনাইজই করতে পারতেছে না। আচ্ছা এখন পারছি। আচ্ছা আগের গ্রাফটা যেরকম এরকম উঠে যাচ্ছিল, এখন এই গ্রাফটা দেখো সমান করে মূলবিন্দুগামী সরল রেখার মতো হয়ে যাচ্ছে। এই গ্রাফটা হয়ে যাচ্ছে সরল রেখা, না? বা স্পেশালি বলতে গেলে এটা হচ্ছে সরল রেখা তো হচ্ছেই, মূল বিন্দুগামী হচ্ছে, মূল বিন্দুগামী, ঠিক আছে? তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা হয়ে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন তুমি এই গ্রাফটাই ত্বরণের ব্যাপারে নিয়ে গেলা, ত্বরণ ভার্সেস সময়ের ব্যাপারে নিয়ে গেলা, তখন যেটা হইলো সেটা একটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হয়ে গেল। সেটাও সরলরেখা, কিন্তু এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, রাইট? এক্স অক্ষের সমান্তরাল। এখন এখান থেকে তুমি কি বুঝলা? এখান থেকে যদি তোমাকে বলা হয় যে তুমি এটা কি বুঝছো আমাকে একটু বলো, তুমি খুব সুন্দর করে বলে দিতে পারবা এটা কি, এটা তো সমত্বরণের গ্রাফ, রাইট? ত্বরণ চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা সমত্বরণের গ্রাফ। তুমি যদি এখান থেকে ভার্ডিক্ট কিছু বলতে বলে তোমাকে, তুমি বলবে এটা হচ্ছে সমত্বরণের গ্রাফ, সমত্বরণের গ্রাফ, ঠিক না? ত্বরণ চেঞ্জ হচ্ছে না। তাহলে যদি বলা হয় কোন বস্তু সমত্বরণে চলতেছে, তখন তুমি ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফে কি করবা, একদম সরলরেখা আঁকবা। ত্বরণ চেঞ্জ হচ্ছে না, সেটা 2 হোক 4 হোক 10 হোক যাই হোক, চেঞ্জ হচ্ছে না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমাকে যখন বলবে সমত্বরণের জন্য বেগ ভার্সেস সময়ের গ্রাফ আঁকো, সমত্বরণের জন্য বেগ ভার্সেস সময়ের গ্রাফটা আঁকো। খেয়াল করো আমি কি বললাম, সমত্বরণের, আমি মানে কিছু জিনিস তোমাকে সামারি করে দেবো যেটা আমি অ্যাডমিশনের সময় গিয়ে শিখছিলাম, আগে থেকে জানতাম, বাট আমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট জন্য পড়তেছিলাম তখন আমি জিনিসটা আমাকে এক ভাইয়া মানে বলছিল, তখন আমি রিয়েলাইজ করছিলাম। আচ্ছা তাহলে সমত্বরণের জন্য তোমাকে যদি বেগ সময় গ্রাফ আঁকতে বলে সেটা কেমন হবে বলতে পারো? তুমি জানো সমত্বরণ মানে হচ্ছে এরকম যে সরল রেখা। তাহলে তোমাকে এখন বলা হলো বেগ ভার্সেস সময় গ্রাফ আঁকো, তুমি সিম্পলি সুন্দর করে বলে দিতে পারবে এটা হচ্ছে এরকম হবে, মূলবিন্দুগামী সরলরেখা হবে, সিম্পলি এটা বলে দিতে পারবা। এবং যদি আরো বলে যে সমত্বরণের জন্য তুমি দূরত্ব ভার্সেস সময় গ্রাফ আঁকো, তখন তুমি বলে দিতে পারবা যে গ্রাফটা দেখতে কেমন হবে ভাইয়া, তখন গ্রাফটা দেখতে তুমি বলে দিতে পারবা যে ভাইয়া গ্রাফটা দেখতে এরকম হবে, এরকম কিছু একটা হবে, এরকম কিছু একটা হবে, ঠিক আছে? প্যারাবোলিক, হ্যাঁ প্যারাবোলিক একটা হবে, প্যারাবোলিক একটা গ্রাফ হবে। তাহলে তুমি সমত্বরণ কথাটা শুনেই তুমি বলে দিতে পারছো যে এটার একটা কম রাশি, মানে এটা আমি কোথা থেকে পাইছি, প্রথমে পাইছি সরণ, সরণ থেকে পাই বেগ, বেগ থেকে পাই ত্বরণ, এই তো সরণ, সরণ থেকে বেগ, বেগ থেকে ত্বরণ। খেয়াল করো আমরা পাইছিলাম প্রথমে পাই সরণ, সেখান থেকে পাই বেগ, আর সেখান থেকে পাই ত্বরণ, এই তো। যখনই তোমাকে কোনো একটা কথা বলবে যে সম কিছু, যদি বলে সমত্বরণ,
তাহলে এর আগের গ্রাফটা যেটা হবে সেটা কি হয়ে যাবে? এটা যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে আগের গ্রাফটা হয়ে যাবে মূলবিন্দুগামী সরলরেখা, এবং তার আগের গ্রাফটা হয়ে যাবে হচ্ছে এরকম বাঁকা। আবার যদি বলা হয়, ধরো তোমাকে বলা হলো সমবেগ, এখন যদি বলা হলো সমবেগের একটা গ্রাফ আছে, সমবেগের জন্য তুমি সরণ ভার্সেস বা দূরত্ব ভার্সেস সময় গ্রাফ আঁকো, তখন এই গ্রাফটা দেখতে কেমন হবে? সমবেগ মানে কি ভাইয়া? সমবেগ মানে হচ্ছে বেগটা সমান ভাইয়া, সমবেগ মানে বেগটা সমান, মানে এরকম। তাহলে যখন এরকম স্ট্রেট এক্স অক্ষের সমান্তরাল গ্রাফ হয় তখন এর আগেরটা কি হয়? আগেরটা হচ্ছে এরকম মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এর আগের গ্রাফটা হবে, আমি এটা আরেকটু মানে সামারি করব, সমস্যা নাই, একটু অপেক্ষা করো। তাহলে এর আগের গ্রাফটা হবে সেরকম মূলবিন্দুগামী সরলরেখা। যখন বলতেছি সমবেগ, তার আগের রাশিটা বা দূরত্ব ভার্সেস সময়, সরণ না দিয়ে এটা দূরত্ব দিই, তাহলে আই থিঙ্ক বেশি সুন্দর হয়। বেগের কথা বললাম সমবেগ, তাহলে তার আগের রাশিটার জন্য গ্রাফ আঁকো, এটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। আবার বললাম, যখন বললাম ত্বরণ হচ্ছে সমত্বরণ, যখন বললাম সমত্বরণ, তখন তার আগের রাশিটাকে মূলবিন্দুগামী সরলরেখা। আচ্ছা, আমি এটা নিচে নিয়ে আসি। তাহলে এখন যদি আমি এখানে বলি, এখান থেকে যদি এই কথাটা বলি যে এখন সমত্বরণের জন্য গ্রাফ আঁকো, সমত্বরণ কথাটা বললাম, যখন আমি সমত্বরণ কথাটা বলছি তখন এই ত্বরণের গ্রাফ দেখতে কেমন হবে? তোমরা জানো তখন ত্বরণের গ্রাফ দেখতে ভাই এরকম হবে, সমত্বরণ সমান, তাহলে তার আগের রাশিটা বেগ, তাহলে তার আগের রাশিটা বেগ, বেগের গ্রাফ কেমন হবে? তখন তুমি বলে দিতে পারবো ভাইয়া বেগের গ্রাফটা হবে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। এবং তার আগের গ্রাফটা কেমন হবে ভাইয়া? তার আগের গ্রাফটা হবে হচ্ছে ওই যে প্যারাবোলিক, উপবৃত্তাকার। আমি এখান থেকে কি বোঝাতে চাচ্ছি এটা আমি আবার একটু এক্সপ্লেন করব। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, তোমার কাছে তিনটা রাশি, দূরত্ব, বেগ, ত্বরণ, তিনটা রাশি। দূরত্ব থেকে বেগ পাওয়া যায়, বেগকে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। যে কোনো একটা যদি সম বলে, সম মানে কি? সম মানে এই যে সমান্তরাল, সম মানে সমান্তরাল, সমবেগ মানে বেগের গ্রাফটা হবে সমান্তরাল, সমত্বরণ মানে ত্বরণের গ্রাফটা হবে সমান্তরাল। তাহলে যখন এই সম কথাটা বলবে তখন তার ঠিক আগের রাশিটার গ্রাফ দেখতে কেমন হয়? যখন সম কথাটা বলে তখন তার ঠিক আগের রাশিটার গ্রাফ দেখতে কেমন হয়? মূলবিন্দুগামী সরলরেখা। এটা সমবেগ বলছে, তাহলে তার আগের রাশি হচ্ছে দূরত্ব, দূরত্বের গ্রাফ হবে এরকম মূলবিন্দুগামী সরলরেখা। আবার যখন বলে ত্বরণ, ত্বরণের কথা যখন বলে যে ত্বরণ হচ্ছে সমত্বরণ, তখন সমত্বরণের গ্রাফ হয় সমান্তরাল, আর তার আগের রাশিটা বেগ, বেগের ক্ষেত্রে গ্রাফ হয় মূলবিন্দুগামী সরলরেখা, এবং তারও আগের রাশিটা দূরত্ব, সেটা হয় কেমন? প্যারাবোলিক। এটা গ্রাফ নরমালি এরকমই হয়, নরমালি এরকমই। এটা তো বাড়ার ক্ষেত্রে দেখাইছি, কমার ক্ষেত্রে উল্টা, কমার ক্ষেত্রে উল্টা, ঠিক আছে? সমমন্দন, সমমন্দন তখন এটা নিচের দিকে হবে, মূলবিন্দুগামী সরলরেখা হবে কিন্তু তখন গ্রাফটা নিচের দিকে হবে, ঠিক আছে? এইভাবে হবে। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? যখন সম কথাটা বলি তখন ভাইয়া সমান্তরাল, এবং এর আগের রাশি, এটা ব্যাখ্যা আছে, এটার ব্যাখ্যা আছে, এটা হচ্ছে ইন্টার উঠো বা ইন্টিগ্রেশন পড়ো বা ডিফারেন্সিয়েশন পড়ো, সেটা দিয়ে আমি এক্সপ্লেন করব। সম মানে কি? সমত্বরণ, সমত্বরণের গ্রাফে কি হয়? ত্বরণটা চেঞ্জ হয় না। বা আমি যদি সেক্ষেত্রে দূরত্ব ভার্সেস টাইম নেই, তখন যেটা হয় ঢাল, ঢাল চিন্তা করতে হয়, এক একটা ছোট ছোট বিন্দুর ঢাল চিন্তা করতে হয়। যে এই ত্রিভুজটা চিন্তা করলে এই ত্রিভুজের ঢাল যতটুকু, আমি যদি বড় একটা ত্রিভুজ চিন্তা করি বা আমি পরে আরেকটা ত্রিভুজ চিন্তা করি, সেই ত্রিভুজের ঢালও কিন্তু সেমই হবে না, সেমই হবে। তার মানে ঢাল সেম হওয়া মানে ত্বরণ সেম হওয়া। ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে ঢাল সেম হওয়া মানে কি? ত্বরণ সেম হওয়া, ঠিক আছে? তো কি ভার্সেস কি এটা একটু লিখে দিই। এটা হচ্ছে এ ভার্সেস টি, এটা হচ্ছে ভি ভার্সেস টি, এটা হচ্ছে এস ভার্সেস টি, এটা হচ্ছে আমাদের ভি ভার্সেস টি, এটা হচ্ছে এস ভার্সেস টি। আমাকে জাস্ট এই কথাটা বুঝছো কিনা সবাই একটু বলো। সম মানে চেঞ্জ হয় না ভ্যালুগুলা,
আর যখনই সমবেগ বলে তার আগের রাশিটা যদি বের করতে বলে, আগের রাশিটা গ্রাফ, সেটা হবে দেখতে এরকম মূলবিন্দুগামী সরলরেখা। যখন সমত্বরণ বলবে x অক্ষের সমান্তরাল সরলরেখা, আর তার আগের রাশিটা ত্বরণের আগে হচ্ছে বেগ, তাই বেগের গ্রাফ আঁকতে গেলে তখন সেটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। এবং তার আগের রাশিটা দূরত্ব, তার ক্ষেত্রে এরকম হবে, তার ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে, আঁকা বাঁকা হবে। বুঝতে পারছো? তাহলে উল্টাও যাওয়া যায়, এটা সমত্বরণের গ্রাফ, এটাও সমত্বরণের গ্রাফ, এটাও সমত্বরণের গ্রাফ। তাহলে তিনটাই কিন্তু সমত্বরণের গ্রাফ, খেয়াল করো এই তিনটাই সমত্বরণের গ্রাফ, কিন্তু তুমি একবার দূরত্ব নিয়েছো, একবার বেগ নিয়েছো, একবার ত্বরণ নিয়েছো। আবার দুইটাই হচ্ছে সমবেগের গ্রাফ, একবার দূরত্ব ভার্সেস সময়, একবার বেগ ভার্সেস সময় নিয়েছো। আমাকে একটু বলো যে এই জিনিসটা তোমরা বুঝছো কিনা, মানে এটার প্যাটার্নটা বুঝছো কিনা, যে সমান্তরাল, তার থেকে মূলবিন্দুগামী সরলরেখা, তারপর একদম বাঁকা, আবার একদম বাঁকা থেকে মূলবিন্দুগামী সরলরেখা, তারপর হচ্ছে সোজা, তারপর নাই হয়ে যায়। এগুলো ঢাল চেঞ্জ হয়, বুঝছো? এগুলো মেনলি ঢাল চেঞ্জ হয়, বা এটা বলতে পারো ডিফারেন্সিয়েশন দিয়ে এটা আরো অনেক সুন্দর করে এক্সপ্লেন করা যায়। ডিফারেন্সিয়েশন তোমাদের নাই, ইন্টারে আছে, ইন্টারে উঠো, ভাইয়া ম্যাথ করাবো ইনশাল্লাহ, বা ভাইয়াই ফিজিক্স করাবো ইন্টারে। তোমরা জানো অলরেডি আমার একটা স্বপ্ন, আমার বইয়ের ব্যাচ একটা নামে একটা ব্যাচ চলতেছে, যেটা 2 বছর টানা পড়াবো আমি, ফিজিক্স, ম্যাথ এবং আইসিটি, ক্লাস শেষ এটার, আবার এসএসসি পর শুরু হবে। তো ইনশাল্লাহ ওখানে অনেকজন তোমরা এখানে আছো, তো আমি ইনশাল্লাহ ম্যাথ পড়াবো ওখানে, এবং আমি তো ফিজিক্স পড়াই, সো আইসিটিও পড়াই। সো ওখানে আমি জিনিসগুলো আরো এক্সপ্লেন করবো ভালোভাবে, যে ডিফারেন্সিয়েশন দিয়ে কিভাবে জিনিসগুলো মানে রিয়েলাইজ করা যায়। এখন হয়তো বুঝতে পারছো যে ভাই সম সম মানে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এর আগের রাশিটা হয়ে যায় তাহলে মূলবিন্দুগামী সরলরেখা, এবং এর আগের রাশিটা আরো বেঁকে যায়, পরাবৃত্তাকার হয়ে যায়। ঠিক আছে, তাহলে পরাবৃত্তাকার কাছে থেকে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, তারপর হয়ে যায় সমান্তরাল। পরাবৃত্তাকার থেকে হয়ে যায় মূলবিন্দুগামী সরলরেখা, তারপর হয়ে যায় এক্স অক্ষের সমান্তরাল। তাহলে ঢালটা চেঞ্জ হচ্ছে, বুঝছো? আঁকা বাঁকা থেকে সোজা হচ্ছে, সোজা থেকে একদম ফ্ল্যাট হয়ে যাচ্ছে, শুয়ে পড়তেছে, বা শুয়ে থেকে আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে। তুমি ডান দিক থেকে বাম দিকে চিন্তা করতে পারো, বা বাম দিক থেকে ডান দিকে চিন্তা করতে পারো, একই রকম। আমি তোমাদের একটু কমেন্ট গুলো দেখবো, অনেকক্ষণ কমেন্ট দেখি। তোমরা জানো আমার পড়ানোর সিস্টেমটা কি, আমি অনেকক্ষণ পরেই তারপর আমি তোমাদের কমেন্ট গুলো দেখার চেষ্টা করি। এবং স্লাইড গুলো, আমি এক্সট্রিমলি সরি, গতকালকে কেমিস্ট্রি স্লাইডটা কেন জানি আপলোডই হচ্ছিল না, মানে লোডিং করতেছিল, এই জন্য আমি 2-3 বার ট্রাই করে আসলে পারি নাই। বাট আমি স্লাইড গুলো দিয়ে দিব, হ্যাঁ স্লাইড গুলো আমি দিয়ে দিব, এবং টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, এখানে আরেকটা খুব সূক্ষ্ম জিনিস আছে, যেটা অনেকেই তোমরা এক্সপ্লেন করো না, যেটা এক্সপ্লেন করো না, মানে বুঝো না, আমি একটু বুঝাই দিব। দাঁড়াও, স্বপ্ন আমাদের বইয়ের ব্যাচে কতটুকু পড়া হচ্ছে, অনেক কিছু কি শেষ না, অনেক কিছু শেষ হয়নি, আমরা মেনলি 1 মাস ক্লাস করেছি। তো স্বপ্ন আমাদের বইয়ের ব্যাচে 1 মাস ক্লাস করেছি। আইসিটি তেমন কিছু পড়িয়ে নেই, জাস্ট কথাবার্তা বলেছি। ফিজিক্সে জাস্ট ভেক্টরের 3টা ক্লাস না 4টা ক্লাস হয়েছে, না সরি 6টা 5টা ক্লাসের মতো হয়েছে, ভেক্টর জাস্ট সিম্পল জিনিস। আর আমাদের ম্যাথের হচ্ছে চ্যাপ্টার 1-এর 2টা জিনিস শেষ হয়েছে, তাও আমি ডিটেলসে শেষ করি না, এগুলো আমরা আবার এসএসসি পর আবার শুরু করবো, প্রথম থেকে শুরু করব, এবং তখন বেশি ভালো করে পড়বো। ভাইয়া আগের রাশি তো বুঝলাম, পরের রাশি বললে কি হবে? আচ্ছা, পরের রাশি বললে কি হবে? মেইনলি সমবেগের ক্ষেত্রে ত্বরণ শূন্য হয়ে যাবে। পরের রাশি, সুন্দর কথা বলছো ভাইয়া। সমবেগের ক্ষেত্রে আপনি আগের রাশি বলছেন, এটা কি হয়ে যাবে? আগের রাশি বললে এরকম মূলবিন্দুগামী সরলরেখা, কিন্তু আমাকে যদি সমবেগের কথা বলে পরের রাশির কথা জিজ্ঞেস করে, বেগের সমবেগের কথা বলে আমাকে যদি ত্বরণের কথা জিজ্ঞেস করে, তখন কি হবে? তখন ত্বরণ শূন্য। সমবেগ হলে ত্বরণ শূন্য নাই। খুব সুন্দর কথা বলছো। এর পরে গ্রাফটা যদি আঁকতে চাও, মানে ত্বরণের গ্রাফটা আঁকতে চাও, এখানে ত্বরণের গ্রাফ এখানে থাকবেই না, কিছুই নেই, খালি গায়েব। খুব মজার বিষয়, গ্রাফগুলো কেমন হয় জানো? এরকম হয়। প্রথম গ্রাফটা হয় হচ্ছে, আমি সুন্দর করে বলে দিই, প্রথম গ্রাফটা হয় তোমরা দেখছো এরকম প্যারাবোলিক, দ্বিতীয় গ্রাফ যেটা পরের রাশিটার গ্রাফ হয় হচ্ছে গিয়ে তোমার ওই মূলবিন্দুগামী সরলরেখা। পরের রাশিটার গ্রাফ কেমন হয়? পরের রাশিটার গ্রাফ হয় হচ্ছে গিয়ে, তোমরা তো দেখছো যে এই যে সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল। এবং এর পরের রাশিটা কি হবে ভাইয়া? সমর পরের রাশিটা কি হয়? সমর পরের রাশিটা হয় নাই, খালি।
কিচ্ছুই নাই, জিরো। সমর পরের রাশিটা হয় খালি, কিচ্ছু নাই, বুঝছো? তাহলে যদি বলে সম কোনো কিছুর পরে রাশিটা বের করতে বলে, সমবেগের পরে ত্বরণের গ্রাফ লেখো, তখন তুমি দেখো খালি, ত্বরণ শূন্য, মানে নাই। এখন তুমি এখান থেকে যে কোনো একটা থেকে অন্য কিছু যেতে পারবে, যে কোনো একটা কিছু থেকে। যদি এরকম কোনো গ্রাফ দিয়ে দেয়, এরকম কোনো গ্রাফ দিয়ে দেয়, তার মানে সুষমভাবে বাড়তেছে, তাহলে পরের রাশিটা গ্রাফ দিলে তুমি সমান্তরাল সরলরেখা এঁকে দিবা। আঁকা বাঁকা দিয়ে দিলে, এরকম পরের টাকার গ্রাফ দিয়ে দিল, এর পরে গ্রাফটা আঁকতে হলে, পরের রাশিটা গ্রাফ আঁকতে হলে তুমি কি করবা, মূলবিন্দুগামী সরলরেখা গ্রাফ এঁকে ফেলবা। মূলবিন্দুগামী সরলরেখা আছে, এর আগের রাশিটা গ্রাফ আঁকতে বললে তুমি এভাবে পরাবৃত্তাকার গ্রাফ দিয়ে দিবা। তার মানে প্রত্যেকটা থেকে সামনে যাওয়া যাবে, পেছনেও আসা যাবে। প্রত্যেকটা গ্রাফ থেকে যেমন সামনে যাওয়া যাবে, প্রত্যেকটা গ্রাফ থেকে তুমি পিছনে আসতে পারবা, বুঝছো? বাঁকা, বাঁকা থেকে মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা থেকে সমান্তরাল সরলরেখা, এরপর নাই, গায়েব। আবার গায়েব, গায়েব থেকে হচ্ছে সমান্তরাল, সমান্তরাল থেকে মূলবিন্দুগামী সরলরেখা, তারপর বাঁকা। এরপরে আরো কিছু বাঁকানো যায়, আরো বাঁকানো যায়, অনেক বাঁকানো যায়, এরপর আরো পেঁচানো শুরু হবে। কথা কি বুঝছো? তুমি জাস্ট মনে রাখো সমান, এটা হচ্ছে সম, সম মানে হচ্ছে, সম মানে হচ্ছে এইটা, এটা। এখন তোমাকে আগের রাশি বলে আগের রাশিতে এভাবে যাবা, এর আগের রাশি বলে এটাতে যাবা, এর পরের রাশি বললে এদিকে যাবা। আই থিঙ্ক তোমরা এখন গ্রাফের ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে পারছো, কিভাবে গ্রাফগুলো চেঞ্জ হয়, কিভাবে গ্রাফগুলো চেঞ্জ হয়। এটা অনেক মানে আছে, কাহিনী আছে। হ্যাঁ, যেমন এটা হচ্ছে মেইনলি, তুমি যদি চিন্তা করো, এটা হচ্ছে এস সমান, এটা হচ্ছে ভি সমানুপাতিক টি, টি এর গ্রাফ। এটা হচ্ছে এস সমানুপাতিক টি স্কয়ারের গ্রাফ। আর এটা হচ্ছে এ সমানুপাতিক কনস্ট্যান্ট, এটার গ্রাফ। আর এটা হচ্ছে এ জিরো বা সামথিং ইজ জিরো, এখানে সামথিং ইজ জিরো, এরকম। মানে যেটা পাওয়ারটা কমে আসলে, টি স্কয়ার থেকে টি হয়, টি থেকে একটা কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট থেকে জিরো হয়ে যায়। এই জন্য মেইনলি গ্রাফগুলো দেখতে এমন হয়। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন দিয়ে বুঝবা, টি স্কয়ার থাকলে এরকম হয়। এখন যদি আরো বাড়াইতে চাই, কিউব কোনো কিছু রাশি চলে আসে, তখন এটা আরো বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, রাশিগুলো এভাবে হয়, বাট এটা তোমরা এখন বুঝবা না, এটা হচ্ছে ইন্টারে উঠো, এই জিনিসগুলো আমি এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। তাহলে আমরা সমবেগ, সমবেগ থেকে বা সমতরণ, সমতরণ থেকে যে কোনো বামে আসতে বলে বামে আসতে পারবো, ডানে যেতে বলে ডানে যেতে পারবো। ঠিক আছে, ডানে যেতে বলে ডানে যেতে পারবো। মেইনলি এই সমতরণ বা সমবেগ, এই দুইটাই তো আসে, সমতরণ এবং সমবেগ, এই দুইটাই মেইনলি তোমাদের বেশি আসে, এর চেয়ে বেশি আসে না। এখন এখানে যেটা আমি বোঝাতে চাইছিলাম সেটা হচ্ছে, এই যে এই ছবিটা, এই ছবিটা আমি আবার একটু কপি করব, একটু খেয়াল করো এই ছবিটার সাথে, এটা একটু কথা বলার আছে আমার, এখানে কিছু কথা বলার আছে, এই গ্রাফটার ক্ষেত্রে কিছু কথা বলার আছে, এটা তোমরা অনেকে হয়তো খেয়াল করোনি, বাট আমি একটু খেয়াল করাই দিই তোমাদের। তোমাদের যে মানগুলো ছিল এখানে, চার্টের মানগুলো ছিল, এটা কপি, ক্রপ না সরি, কপি করব, পেস্ট করি এখানে। আচ্ছা, এখানে যেই দেখতে পাচ্ছ, এখানে তোমাদের 1 সেকেন্ডের জন্য তার যেই দূরত্ব সেটা বের করছে, 2 সেকেন্ডের জন্য যে দূরত্ব সেটা দিয়েছে, 3 সেকেন্ডের জন্য যে দূরত্ব সেটা দিয়েছে, একটু খেয়াল করো, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে এই 1 2 3 4 5, এই প্রত্যেকটা সেকেন্ডের জন্য যে দূরত্ব পাইছে সেটা হুবহু এখান থেকে বসাই দিছে, হুবহু এখান থেকে বসাই দিছে। কিন্তু যখন, তোমাকে বলছে পরের রাশিটা বের করো, এটা তো দূরত্বের রাশি, এর পরের রাশি কি, বেগ, বেগটা বের করো। যখনই বেগ বের করতে বলছে, একটু খেয়াল করো তো, আমি যে মানগুলা নিয়েছি, এই মানগুলা কি 1 সেকেন্ডের সময় মান নিয়েছি, এখানে যেমন 1 সেকেন্ডের জন্য মানগুলো নিয়েছিলাম, যে প্রথম সেকেন্ডে দূরত্ব কত, দ্বিতীয় সেকেন্ডে দূরত্ব কত, তৃতীয় সেকেন্ডে দূরত্ব কত, চতুর্থ সেকেন্ডে দূরত্ব কত, পঞ্চম সেকেন্ডে দূরত্ব কত। আমি যখন বেগের গ্রাফটা আঁকার চেষ্টা করলাম, তখন কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য কোনো মান পাই নাই বা নেই নাই, 2 সেকেন্ডের জন্য কোনো মান নেই নাই, 3 সেকেন্ডের জন্য কোনো মান নেই নাই, আমি তাদের মাঝে মাঝে মান নিছি।
আমি তাদের মাঝে মাঝে মান নিয়েছি। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 1.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড, 3.5 সেকেন্ড, 4.5 সেকেন্ড। একটু খেয়াল করো, এই জিনিসটা খেয়াল করো। এটা কি তোমরা অনেকে হয়তো খেয়াল করেছো, বা অনেকে হয়তো খেয়াল করো। মানগুলো নেওয়ার কথা ছিল এই যে একই জায়গায় না, 1 সেকেন্ডে, প্রথম সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে, এই জায়গাগুলোতে মানগুলো নেওয়ার কথা ছিল। এই জায়গাগুলোতে মানগুলো নেওয়ার কথা ছিল, মানগুলো নেওয়ার কথা ছিল। দূরত্বের সময় ঠিকই তুমি এই জায়গাগুলো মান নিয়েছো, ত্বরণের ক্ষেত্রে এই জায়গাগুলোই মান নিয়েছো, কিন্তু যখন তুমি বেগ বের করতে চাচ্ছ তখন তুমি মাঝের মানগুলো নিয়েছো। এটা কেন? Why is that? Why is that? তুমি তো বলতে পারতা, দেখো আমি যদি এখন এই দূরত্বের গ্রাফটা থেকে বেগের গ্রাফটা আঁকতে চাই, আমার তো পয়েন্টগুলো লাগবে। দূরত্বের গ্রাফ থেকে আমি বেগের গ্রাফ আঁকতে চাই, ভাই আমার পয়েন্টগুলো তো লাগবে। আচ্ছা ঠিক আছে, পয়েন্টগুলো লাগে, আমি ছোট করে দিই একটু। এটা হচ্ছে দূরত্বের গ্রাফ ছিল, আমি এটা মুছে দিই। আমি এখন বেগের গ্রাফ আঁকবো পাশাপাশি, হ্যাঁ, নিজের পাশ নিচে পাশ করে বেগের গ্রাফটা আঁকবো। বেগের জন্য মানগুলো কত আসে সেটা একটু বের করবো। মানগুলো বের করে তো আমি মান বসাবো ওখানে, আদারওয়াইজ তো মান বসাতে পারবো না। সময়, প্রত্যেকটা সময়ের জন্য আমি মানগুলো বসানোর চেষ্টা করবো। 5টা টোটাল না, তাহলে 1 2 3 4 5। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করো আমি এটা কেন করলাম, সময় বা কিভাবে করলাম। সময় এটা হচ্ছে বেগ, আমি বেগ নিব, এই তো আমার কাছে সময় আছে এই 1 সেকেন্ড। 1 সেকেন্ডে সে দূরত্ব পার করছে 1 মিটার, 1 সেকেন্ডে দূরত্ব পার করেছে 1 মিটার। তাহলে তুমি যখন বেগ নিবা তুমি কি বলবা? বেগের জন্য তুমি কি বলবা? বেগের জন্য বলবা ভাইয়া বেগ হচ্ছে, আমি জানি বেগের ফর্মুলা আমি জানি ভাইয়া, বেগ হচ্ছে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তাহলে এখানে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 1 মিটার, সময় হচ্ছে 1 মিটার, তাহলে এটা তো 1 চলে আসে। তাহলে 1 সেকেন্ডে তো বেগ তো 1 চলে আসে, কিন্তু এখানে কি 1 আছে? একটু খেয়াল করো তো, এখানে 1 নাই। এখানে যেটা করা হয়, এখানে হচ্ছে গড় চিন্তা করা হয়, গড় বেগ। এখানে হচ্ছে গড় বেগের ব্যাপারটা চিন্তা করা হয়, গড় বেগের ব্যাপারটা চিন্তা করা হয়, ঠিক আছে? যে আমার 0তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 0, 1তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমি এখানে তো ত্বরণ আছে, অবভিয়াসলি ত্বরণ আছে, ত্বরণ তো আমরা পরে ক্যালকুলেট করবো। আগে আমি বেগটা পাই, বেগের গ্রাফগুলো আগে লেখার চেষ্টা করি, তারপর না ত্বরণ। তাই দূরত্ব ভার্সেস সময় গ্রাফ থেকে আমি চাচ্ছি বেগ ভার্সেস সময় গ্রাফ লিখবো। আমি তোমাদের কমেন্টগুলো একটু পরে পড়তেছি আবার। দূরত্ব ভার্সেস সময় গ্রাফ থেকে আমি বেগ ভার্সেস সময় গ্রাফ চাচ্ছি, কিন্তু এখন মানগুলোকে আমি এই যে মাঝখানে নিব, বা আমি গড় বেগের কথা চিন্তা করব, ঠিক আছে? এই ক্ষেত্রে যেটা করা হচ্ছে যে আমার, আচ্ছা একজন মনে হয় একটু দাঁড়াও, কমেন্টগুলো আদৌ একটু দেখে নেই। গড় বেগের জন্য, আচ্ছা তোমরা তো অলরেডি পারছো। দূরত্ব সময় গ্রাফের ক্ষেত্রে ক্ষেত্রফল থেকে বেগ বের করা যায়, হ্যাঁ ভাইয়া আগে বুঝেছি, কিন্তু এখন কেন যেন সব গুলিয়ে যাচ্ছে, আর এক্সপ্লেন করেন। আচ্ছা ঠিক আছে, গ্রাফ থেকে ক্ষেত্রফল আসবে, হ্যাঁ গ্রাফ থেকে অবশ্যই ক্ষেত্রফল আসবে। দূরত্ব সময় গ্রাফ থেকে আমার বেগ সময় গ্রাফ থেকে দূরত্ব বের করা, এটা গ্রাফ আসবে, আমি দেখাবো একটু পরে, দেখাবো, একটু ওয়েট কর। সমজার্কের গ্রাফটা একটু দেখেন। সমজার্ক বলতে রৌনক মিম, সমজার্ক কি আবার? বুঝছি ভাইয়া। যদি বলে প্যারাবোলিকটা সম বলে, তখন কি বেগ আর ত্বরণ শূন্য হবে? প্যারাবোলিকটা হচ্ছে দূরত্ব তো সম হতে পারে, সম বেগ হয়, সম ত্বরণ হয়, দূরত্ব তো সম হতে পারে না, দূরত্ব তো সম হওয়ার কোনো রাশি না, ঠিক না? দূরত্ব সম হবে না, প্যারাবোলিকটা তো দূরত্ব দেখিয়েছি।
দূরত্ব সম হতে পারে না, ঠিক আছে, দূরত্ব সম হতে পারে না। প্যারাবোলিকটা এরকম বাঁকা কেন, বাঁকানো কেন, সমান্তরাল হবার কথা না। এস ভার্সেস টি গ্রাফ ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে সুষম ত্বরণে, ইউনিফর্ম বা সমত্বরণ, সমত্বরণে তোর সমত্বরণ, এই যে তোমরা প্যাচ লাগাই দিচ্ছ, যখন আমি সমত্বরণ কথা বলছি তখন ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফটা তো এই যে স্ট্রেট লাইনে আসতেছে, স্ট্রেট লাইনে আসতেছে, সমান্তরালই হয়েছে, কিন্তু তোমাকে বলা হয়েছে সমত্বরণের জন্য দূরত্ব ভার্সেস সময়ের গ্রাফ, সমত্বরণের জন্য দূরত্বের গ্রাফ, তখন তোমাকে জাম্প করে এখানে আসতে হবে। কথা কি বুঝছো? সমত্বরণের ক্ষেত্রে দূরত্বের গ্রাফ আঁকো, তখন এটাই সমত্বরণ বোঝাবে। সমত্বরণের ক্ষেত্রে বেগের গ্রাফ আঁকো, তখন এটা এই যে মূলবিন্দুগামী সরলরেখায় সমত্বরণ বোঝাবে। আর সমত্বরণের ক্ষেত্রে যদি ত্বরণের গ্রাফটা আঁকো তাহলে এটা এরকম সমান্তরাল হবে। এগেইন সমবেগের ক্ষেত্রে বেগের গ্রাফটা সমান্তরাল হবে, কিন্তু সমবেগের ক্ষেত্রেই যদি বলা হয় দূরত্বের গ্রাফ আঁকো তখন এটা মূলবিন্দুগামী সরলরেখা হয়ে যাবে। কথা বুঝছো? এখন আই থিঙ্ক আর যাওয়ার কথা না। এই তিনটাই সমত্বরণের গ্রাফ, কিন্তু রাশি আলাদা। সমত্বরণের ক্ষেত্রে ত্বরণ ভার্সেস সময়, সমত্বরণের ক্ষেত্রেই বেগ ভার্সেস সময়, সমত্বরণের ক্ষেত্রেই এস ভার্সেস টি এর গ্রাফ। এটা যদি এখনো প্যাচ লেগে থাকে আমার মনে হয় যে আবার লেকচারটা দেখো, আমার লেকচারের কথাটা বুঝো। সম যখন বলা হবে তখন যদি ওই রাশিটা দিয়ে আমি গ্রাফ আঁকি তখন সেটা সমান্তরাল হয়। সমত্বরণ তাহলে ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফটা সমান্তরাল হবে, সমবেগ তাহলে বেগ ভার্সেস সময়ের গ্রাফটা সমান্তরাল হবে। কিন্তু সম বলে আমি যদি এর আগের রাশিটার কথা বলি, সমবেগ বলে আমি তার আগের রাশিটা দূরত্বের কথা বলি, তখন এটা মূলবিন্দুগামী সরলরেখা। সম বলে আমি যদি এর আগের রাশিটার কথা বলি, মানে দূরত্বের কথা বলি, তখন সেটা প্যারাবোলিক। কথা কি বুঝতে পারছো? আই থিঙ্ক এখন বুঝতে পারার কথা। আর মেইনলি সমদূরত্ব হয় না, প্যারাবোলিকটা সমদূর মানে এটা দূরত্ব রাশিটা তো সম হয় না, সমদূরত্ব হয় না, এরকম তো কিছু নাই, এরকম কিছু নাই, ঠিক আছে। এখন একটা যদি এক্সাম্পল একটু আমি দেই, সরি তোমরা হয়তো প্যাচ লাগবে তোমাদের, বাট আমি তাও একটা এক্সাম্পল দিব। ধরো আমার কাছে এরকম যে একটা রাশি থাকে, ধরো সাপোজ ভি ভার্সেস টি। এখন যদি এইটা প্যারাবোলিক হয় ভাইয়া, এইটা প্যারাবোলিক হয়, খুব মজার, খুব মজার, খেয়াল করো। আমি বললাম বেগ ভার্সেস সময়, এটা হচ্ছে এরকম প্যারাবোলিক, তাহলে এর পরের রাশিটা ত্বরণের গ্রাফটা কেমন হবে আঁকো তো, তোমরাই বলো, এটা বলতে পারা উচিত। এটা হচ্ছে বেগ ভার্সেস সময়ের গ্রাফ, তোমাদের বলতে পারা উচিত ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফটা কেমন হবে, বলো। বেগ থেকে ত্বরণে যাচ্ছি, পরের রাশিতে যাচ্ছি, তাহলে এটা বাঁকা থেকে কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে, মূলবিন্দুগামী সরলরেখা হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এরকম। কথা কি বুঝতে পারছো নাকি ভেজাল আসছে বলো? আই থিঙ্ক এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পরের রাশিতে গেলে মানে বাঁকাটা আরো সোজা হয়, বাঁকাটা আরো সোজা হয়। গ্রাফটা বুঝছো, গ্রাফ বুঝতে পারলে সব ম্যাথ পারবা, গ্রাফ না বুঝলে কোনো ম্যাথই পারবা না। গ্রাফের ক্যারেক্টারিস্টিক বোঝা খুব ইম্পর্টেন্ট এখানে। এবং আমরা সবসময় এই যে দূরত্ব, বেগ, ত্বরণ এই তিনটা নিয়েই কথা বলবো, এই তিনটা নিয়েই তো আলোচনা, এর চেয়ে বেশি রাশি তো যাই, ত্বরণের পরের রাশি তো আর কিছু নাই, ত্বরণকে সময় দিয়ে ভাগ করলে তো আর কিছু হয় না, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাই, বেগকে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ পাই, ত্বরণকে আবার পেছনে আসলে মানে সময় দিয়ে গুণ করলে বেগ পাই, বেগকে আবার সময় দিয়ে গুণ করলে দূরত্ব পাই, সম্পর্কটা এইভাবেই আসে, ঠিক আছে। সোজা কথা, বাঁকা থেকে হয় মূলবিন্দুগামী, মূলবিন্দুগামী থেকে হয় সমান্তরাল, সমাল থেকে ভ্যানিশ হয়ে যায়।
ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, তাহলে যদি আমাকে বলে সমান্তরাল দিছি এর পরেরটা কি, তাহলে বলবো ভ্যানিশড। আবার যদি এরকম মূলবিন্দুগামী সরলরেখা দিয়ে বলে এটার আগের রাশিটা কি, তখন বলবো প্যারাবোলা। এটা পরেরটা কি, সমান্তরাল। যেমন আমি যদি এখানে একটা জাস্ট বলি আরেকটা গ্রাফ এক্সাম্পল, সুন্দর ভি ভার্সেস টি এর একটা গ্রাফ দিলাম এবং বললাম এটা মূলবিন্দুগামী সরলরেখা এরকম। তাহলে এখন আমাকে বলে দাও, আমাকে বলো ত্বরণের গ্রাফটা কেমন হবে। তোমরা নিজেরাই বলতে পারার কথা, ত্বরণের গ্রাফটা কেমন হবে আমাকে বলো। আমি পরের রাশিটা বেগ থেকে ত্বরণে যাচ্ছি, তাহলে মূলবিন্দুগামী সরলরেখা হয়ে যাবে এরকম সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এখান থেকে এখানে চলে আসলাম। আর যদি এখন বলি এখান থেকে আমাকে দূরত্বের গ্রাফটা দাও, এখান থেকে আমাকে দূরত্বের গ্রাফটা দাও, দূরত্বের গ্রাফটা দাও, তখন কি হবে, এটা হচ্ছে বেগের গ্রাফ, তুমি দূরত্বের গ্রাফে আসতে চাচ্ছ, তখন গ্রাফটা দেখতে হবে এরকম প্যারাবোলিক। বুঝতে পারছো কথাটা, কিভাবে চেঞ্জটা হয়, কিভাবে চেঞ্জটা হয়। আরেকটা এক্সাম্পল, আরো এক্সাম্পল, অনেক ইন্টারেস্ট, অনেক এক্সাম্পল দেওয়া যাবে। এবার এস ভার্সেস টি এর গ্রাফ, এটা আমি দিচ্ছি এরকম, এটা দিচ্ছি আমি এরকম। আমি এবার তোমাকে বললাম এই ক্ষেত্রে বেগের গ্রাফ কেমন হবে বলো, বেগ ভার্সেস সময়ের গ্রাফ কেমন হবে বলতে পারা উচিত। তোমরা জানো মূলবিন্দুগামী সরলরেখার পরে কি হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়, তার মানে এটা এরকম সমান্তরাল হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এটার পরে এস থেকে তো বেগে যাওয়া যায়, বেগের পরে কি, ত্বরণ। আমি বললাম এখন এখান থেকে ত্বরণের গ্রাফটাও আঁকো, ত্বরণের গ্রাফটাও আঁকো, ডিরেক্ট এই গ্রাফ থেকে ত্বরণের গ্রাফ আঁকো। তখন কিভাবে আঁকবা, তখন এখান থেকে আঁকবা হচ্ছে এভাবে, ত্বরণ সময়, এটা তো ভি টাইম ছিল, তখন বলবো এটা নাই, কিছুই নাই, খালি, এটা ত্বরণে খালি হবে, কিচ্ছু নাই, এখানে কিচ্ছু থাকবে না। কেন থাকবে না, কারণ দূরত্ব ছিল মূলবিন্দুগামী সরলরেখা, সেখান থেকে হয়ে যাবে সমান্তরাল সরলরেখা, আর সেখান থেকে হয়ে যাবে নাই, খালি, মানে শূন্য, জিরো, ত্বরণ হচ্ছে শূন্য। কথা কি বুঝতে পারছো না ভেজাল আছে? আরো গ্রাফ, আরো গ্রাফ আঁকি, এস ভার্সেস টি এর গ্রাফ। এবার গ্রাফটা এরকম, এস ভার্সেস টি এর গ্রাফ যদি এরকম হয় না, বা তুমি স্থির আছো, এটা মানে তুমি স্থির আছো। এস ভার্সেস টি এর গ্রাফ এরকম মানে কি, তুমি স্থির আছো, 1 সেকেন্ডে তোমার দূরত্ব যা, 2 সেকেন্ডে দূরত্ব তা, 3 সেকেন্ডে দূরত্ব তা। তাও আমি গ্রাফটা দিলাম তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এবার বললাম এর পরের রাশিটার গ্রাফ আঁকো, মানে বেগের রাশিটার গ্রাফ আঁকো, তখন তুমি কি বলবা, তখন তুমি কি বলবা, ফ্ল্যাট আছে, ফ্ল্যাট, ফ্ল্যাট থেকে পরের রাশিটা গেলে কি হয়, গায়েব হয়ে যায়, সবকিছু গায়েব, নাই, তার মানে বেগ শূন্য। আসলে তো শূন্য, দেখো আমার স্মরণ সেম আছে, 1 সেকেন্ডে তোমার যতটুকু স্মরণ, 2 সেকেন্ডেও তুমি ওই জায়গায় স্মরণ ততটুকুই, 3 সেকেন্ডেও তোমার স্মরণ ততটুকুই, তার মানে তুমি জায়গায় স্থির আছো। আর জায়গায় স্থির থাকলে বেগ সময়ের গ্রাফ কি হবে, শূন্য হবে, তোমার কোনো বেগ নাই। এই তো দেখো, রাশিও দিয়ে দিলাম এবং তার এক্সপ্লেনেশনও দিয়ে দিলাম। বুঝতে পারছো এবার? এরপরে আর বোঝানোর তেমন কিছুই নেই, এরপরে গ্রাফের ক্যারেক্টারিস্টিক্স আর আমি কোনোভাবে তোমাকে বোঝাতে পারবো না, এটি হচ্ছে আলটিমেট বোঝানো। এরপরে ডিফারেন্সিয়েশন ছাড়া আর কোনোভাবে বোঝানো সম্ভব না। একদম ক্লিয়ার ভাইয়া, এই তো দেখছো সবাই বুঝে গেছে। আর সম যে কথাটায় থাকে, সম মানে ওই যে সমান্তরাল সরলরেখা, সম মানে ওই রাশিটার সমান্তরাল, সম মানে কিন্তু ওই রাশিটার সমান্তরাল। যেমন আমি যদি তোমাকে বলি, আমি যদি তোমাকে বলি এটা হচ্ছে এস ভার্সেস টি এর গ্রাফ, আমি কিন্তু বলতে পারবো এটা কিসের গ্রাফ বলো তো, আমি বলতে পারবো এটা সমত্বরণের গ্রাফ, দিস ইজ আওয়ার সমত্বরণের গ্রাফ। কি শুনতে অবাক লাগতেছে না? এখন অবাক লাগার কথা না,
কারণ আমি তো ত্বরণের কথা বলছি, ত্বরণের আমি কিন্তু লিখছি এস, তাহলে ত্বরণ থেকে বেগ আসলে সেটা সমত্বরণ, যেহেতু সমান্তরাল। এর আগেরটা বেগ, বেগ হলে মূলবিন্দুগামী সরলরেখা, এর আগেরটা দূরত্ব বাঁকা, এটাই হওয়া উচিত। বুঝতে পারছো? এটা কিন্তু একদম সঠিক। এটা সমত্বরণের গ্রাফ, কিন্তু এস ভার্সেস টি, দূরত্ব ভার্সেস সময়। জাকিয়া, সরলরৈখিক গতি চলন গতির মধ্যে পার্থক্য কি? সরলরৈখিক গতি হচ্ছে একই সরল রেখা বরাবর চলে, আর চলন গতি হচ্ছে আঁকাবাঁকা চলতে পারে। বিমান দেখছিলা না, আঁকাবাঁকা চলছে না? বিমান তো আঁকাবাঁকা চলছে। বিমান কিন্তু এই যে এইভাবে চলছে, সে কি সরল রেখায় চলছে? সে তো সরল রেখায় চলে নাই, সে তো আঁকাবাঁকা ভাবে চলছে। তাহলে এটাই হচ্ছে পার্থক্য, যে সে আঁকাবাঁকা চলতে পারে চলন গতি, কিন্তু সরলরৈখিক গতি সবসময় সরল পথেই চলে, সরল রেখা এরকম এরকম করে যাবে সে। আর যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে হয় তাহলে সে এইভাবে যাবে। ঠিক আছে? আগে কেউ এভাবে বুঝায় নাই, বুঝাবেও না। এটা এটা বললাম তো, এটা আমি তো আর খারাপ স্টুডেন্ট ছিলাম না, না আমি কিন্তু খারাপ স্টুডেন্ট ছিলাম না। আমি শিখছি হচ্ছে গিয়ে তোমার মানে বুঝতে পারছি, রিয়েলাইজ করতে, আরো আগেও রিয়েলাইজ করছি, বাট এইভাবে আমি অ্যাডমিশনের সময় গিয়ে বুঝছি। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এটার ব্যাখ্যা আরো অনেক ব্যাখ্যা আছে, এটা তোমার ডিফারেন্সিয়েশন দিয়ে ব্যাখ্যা দেয়া যায়, বাট আমরা যেখানে ছিলাম এই জায়গাটায় ছিলাম। ভাইয়া দূরত্ব, তোমরা জানো আমার ভোকাল কর্ডে কিন্তু অনেক বেশি প্রবলেম, আমার কথা বলতে অনেক বেশি কষ্ট হয়, কিন্তু আমি তাও তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। জাস্ট আমার ডেডিকেশনটা চিন্তা করো। হ্যাঁ, আমার অনেক কষ্ট হয় ক্লাস নিতে, কথা বলতে অনেক কষ্ট হয়। আমি টেনিস স্কুলের ক্লাসও নিই না মাঝে মাঝে, টেনিস স্কুলের ক্লাসও নিতে পারি না গলা ব্যথার কারণে। আমার অনেকগুলো প্রজেক্টের কাজ আটকে আছে, টেনিস স্কুলে অনেকগুলো রেকর্ড করতে হবে, রেকর্ড করে আমাকে দিতে হবে ভিডিও, ওই রেকর্ডের কাজগুলো আটকে আছে এই গলার কারণে। আমি রেকর্ডের ক্লাসগুলো রেকর্ড করতে পারছি না, কারণ গলা ব্যথা, প্রচুর ব্যথা। তো গলা ব্যথা নিয়ে আমি তোমাদের ক্লাসগুলো করাচ্ছি, বাট আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ডেডিকেটেড আই এম। সো আই থিঙ্ক তোমাদের দিক থেকে আরো বেশি ডেডিকেশন দেখানো দরকার, ক্লাসগুলো করে বা নিজে পড়াশোনা করে। হ্যাঁ, তুমি নিজে পড়াশোনা করো, যদি এসএসসি তে ভালো করতে পারো কখনো, বা তোমার মনে হয় যে না এই রুটিনটা তোমার কাজে লাগছে, ভাই আপনি যে রুটিন বানাই দিয়েছেন আমি মোটামুটি চেষ্টা করছি ফলো করার, বা আগামী মোটামুটি আমার কাজে লাগছে, একটু বইলো তোমার পরীক্ষা শেষে বইলো যে ভাইয়া আমি মোটামুটি এই রুটিনটা মনে হয়েছে আমার লাইফে কাজে লাগছে, বা আমি একটু পড়াশোনা ফেরত আসতে পারছি, বা কিছু একটা দিশা খুঁজে পাইছি। ঠিক আছে? তোমাদের পরীক্ষাটা শেষ হলে বইলো ভাইয়াকে যে ভাইয়া আপনি যে রুটিন বানাই দিছিলেন মোটামুটি কাজে লাগছে, বা আমি চেষ্টা করেছি এবং আমি মনে হয়েছে যে না রুটিনটা ফলো করে কিছু পড়ছি। আগে রুটিনটা সারা যেমন ছিল, এখন রুটিন আপনি দেওয়ার পরে মোটামুটি ভালো পড়ছি এবং আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, এটা একটু বইলো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বললাম যে আচ্ছা ক্লাসটা শেষ করে দিব, একটা মিনিট জাস্ট। দূরত্ব ভার্সেস সময়ের গ্রাফটা যখন তুমি প্রত্যেকটা সেকেন্ডে নিয়েছে, প্রতি যততম সেকেন্ড তততম সেকেন্ডে দূরত্ব নিয়ে মানটা বসাইছিল, কিন্তু যখনই তুমি বেগ বের করতে যাবা তখন যেটা করবা, তখন যেটা মাস্ট করতে হবে সেটা হচ্ছে এই মাঝখানের সময়গুলোতে তোমাকে বেগ বের করতে হবে, নাহলে তুমি সঠিক অ্যান্সার পাবা না। কথা কি বুঝছো? গড়ে বের করার জন্য, আচ্ছা তোমাদের আবার জিএসসি এর উপরও ডিপেন্ড করবে না, জিএসসি ক্লাস 8 এর উপর মেবি তোমাদের রেজাল্ট ডিপেন্ড করবে। অনেক টেনশন আছে তাহলে তো। যাই হোক, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তাহলে যখন আমরা এরকম দূরত্ব ভার্সেস সময় গ্রাফগুলো দেখবো, তখন আমরা চেষ্টা করব বেগ বের করার সময়, চেষ্টা করব না করব সেটা হচ্ছে গড় বেগ বের করতে। ঠিক আছে? গড় বেগ বের করতে, যে এই সময়টাতে আমার কতটুকু দূরত্ব আমি অতিক্রম করেছি, বা কতটুকু গড় বেগে আমি গিয়েছি। ঠিক আছে? যেমন এইখানে 1.5 তুমি কি করেছো, 1 সেকেন্ডের দূরত্ব 1 মিটার, আর 2 সেকেন্ডের দূরত্ব 4 মিটার।
তাহলে এক্ষেত্রে যখন তুমি গড় বেগ বের করবা তখন তুমি যেটা করবা 4 - 1 4 - 1 ডিভাইডেড বাই 1, তার মানে তুমি কত করতেছো 1 তো এটা এভাবে আসে না, 1 তো আসছে হচ্ছে এইভাবে না, যে তোমার 2 - 1 এভাবে আসছে, তাহলে 3/1। সো সেক্ষেত্রে তুমি যে বেগটা পাইছো এটা হচ্ছে 3, এবং এইটা যে 3 বেগ পাইছো এটা কোথায় বসাবা? এই মানটাকে তুমি 2 সেকেন্ডের জন্য বসাবা, এখানে বসাবা 3? না, তুমি এটা বসাবা 1.5 এর জন্য। এই কথাটা একটু মাথায় রাখো। আবারও বলছি, তুমি 1 সেকেন্ড এবং 2 সেকেন্ডের মাঝে বেগ বের করতে চাচ্ছ, 1 সেকেন্ড এবং 2 সেকেন্ডের মাঝে বেগ বের করতে চাচ্ছ। তুমি কি করলা? 1 সেকেন্ড এবং 2 সেকেন্ডের মাঝখানে দূরত্ব কত? 2 সেকেন্ডের দূরত্ব 4 মিটার, 1 সেকেন্ডের দূরত্ব 1 মিটার। তাহলে উপরে দূরত্বের বিয়োগফল নিলা, আর নিচে সময়ের বিয়োগফল নিলা, 2 সেকেন্ড মাইনাস 1 সেকেন্ড, 2 সেকেন্ড মাইনাস 1 সেকেন্ড। এতে পাইলা তুমি 3। তাহলে এই যে তুমি 3 মিটার পার সেকেন্ড পাইছো, এটা কোথায় বসাবা? 3 মিটার পার সেকেন্ড মানটা পাইছো, কোথায় বসাবা? এই মানটাকে তুমি 2 সেকেন্ডে বরাবর বসাবা নাকি 1 সেকেন্ড বরাবর বসাবা? কোনোটাই না, তুমি বসাবা 1.5 সেকেন্ডে। 1.5 সেকেন্ড, ঠিক আছে? 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের মাঝখানে সময়ের জন্য তুমি এই বেগটা পাইছো। তাহলে এই বেগটা যদিও হচ্ছে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মাঝখানে, তাহলে তুমি যে মানটা বসাবা এই 3 এটা বসাবা কোথায়? গ্রাফে 1.5 সেকেন্ড সময় বসাবা। এই যে 1.5 সেকেন্ড সময় গ্রাফে মানটা বসানো হয়েছে। এখন তোমরা অনেকে কিছু কোয়েশ্চেন করবে আমি জানি, তোমাদের কোয়েশ্চেন করার সুযোগ দিচ্ছি। নিপা, বলো। ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভাই বলো। ভাইয়া, যদি আমরা এখানে বেগ অথবা ত্বরণ যদি প্যারাবোলিক নেই, তাহলে আমাদের দূরত্বর মানে গ্রাফটা কেমন হবে? না, বেগ অথবা ওটার গ্রাফ আরো বাঁকা হয়ে যাবে, বুঝছো? ওটা প্যারাবোলিক থাকবে না। তুমি হচ্ছে সার্চ করে দেখতে পারো যে আমরা প্যারাবোলিক পর্যন্ত স্থির থাকবো, প্যারাবোলিক স্থির থাকবো। এর আগেরটা বের করতে গেলে তোমার এটা আরো বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, মানে মেইনলি অর্ডার যত বাড়ে, টি এর অর্ডার যত বাড়ে, গ্রাফটা তত বেশি বাঁকা হয়ে যায়, বুঝতে পারছো? তুমি একটু যদি সার্চ করো, আমি তোমাকে দেখাই, গ্রাফ প্লটার দিয়ে বের করে দেখাই। গ্রাফ প্লটার দিয়ে যদি আমি তোমাকে বের করে দেখাই দিই, ডেসমস দিয়ে, দাঁড়াও এটা লোড হোক, আমি তোমাকে দেখাই দিচ্ছি। মেইনলি প্যারাবোলিকটাকে আমরা টি স্কয়ার দিয়ে রিপ্রেজেন্ট করি, এর সমানুপাতিক টি স্কয়ার বলছিলাম না? তাহলে আমি যদি y ইকুয়াল টু x টু দি পাওয়ার 2 দিয়ে নিই, দেখো তখন গ্রাফটা কেমন হয়, দেখছো? আমি যদি দ্বিতীয় একটা গ্রাফ নেই, y ইজ ইকুয়ালস টু তোমার x টু দি পাওয়ার 2 নেই, তাহলে দেখো গ্রাফটা কেমন হয়। মানে তুমি যে গ্রাফটা পাচ্ছিলা সেটা হচ্ছে একটা প্যারাবোলিক গ্রাফ, নীল কালার। আমরা প্যারাবোলিক যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে নীল কালার গ্রাফটা, নীল কালার গ্রাফের অর্ধেক ডান পাশের অংশটা পাচ্ছিলাম এরকম বাঁকা। পাওয়ার বাড়ায় দিছো, 3 বানায় দিছো, এটা এখন আরো বাঁকা হয়ে গেছে গ্রাফটা। এখন আমি আরো বাড়াই দিই, y ইকুয়ালস টু, তুমি বলো আমি আরো বাঁকাই দিই, মানে x টু দি পাওয়ার 4 বানাই দিই, নিচে দিলাম তো এটা x টু দি পাওয়ার আমরা এখন 4 বানাই দিব, তখন কি হবে? তখন গ্রাফটা আরো বাঁকা হয়ে যাবে। তার মানে এই যে প্যারাবোলিক থেকে বামে আসা, এটা মানে কি আরো বাঁকা হয়ে যাওয়া। তখন প্যারাবোলিকই থাকবে, কিন্তু সেক্ষেত্রে গ্রাফটা আরো বাঁকা হয়ে যাবে, মানে স্টিপ হয়ে যাবে, বলতে পারো এটা ঢালটা আরো হয়ে যাবে, বড় হয়ে যাবে। জি ভাইয়া, বুঝছি। আর আমি ভাইয়ের একটা দেখাই ছিল। y ইকুয়াল টু x টাও দেখাই দিই, যে ওই যে আমরা মূলবিন্দুগামী সরলরেখা সেটাও দেখাই দিই। সেটা হচ্ছে y ইকুয়াল টু x এর গ্রাফ, এই যে মূলবিন্দুগামী সরলরেখা। এর পরেরটাও দেখাই দেই যে মূলবিন্দুর পরে কি হয়, y ইকুয়াল টু 2 বা 3 এরকম কিছু একটা, এই যে x অক্ষের সমান্তরাল। তাহলে নিচে থেকে উপরে দেখো ব্ল্যাক কালারটা সমান্তরাল, এর পরেরটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, এর পরে হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে প্যারাবোলা, এরপর হচ্ছে এক্স কিউব, সেটা আরো বাঁকা, এরপর হচ্ছে x4, এটা আরো বাঁকা। এভাবে করে করে বাঁকার পরিমাণটা বাড়ে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। বলো বলো বলো।
আপনি কি আমাদের এক্সামের মানবন্টন সম্পর্কে কিছু বলতে পারবেন? মানবন্টন আমি একটু শিওর হয়ে তারপর বলবো, এখনই বলবো না। হ্যাঁ, আমি একটু শিওর হয়নি, আমি একটু রিসার্চ করে তারপর বলতে পারবো। আসলে ভাই আমাদের এটা হচ্ছে অনেকে অনেকভাবে বলতেছে, তো এই জন্য অনেক কনফিউজ। আচ্ছা ঠিক আছে, আমি আমি একটু রিসার্চ করে তোমাদের জানা দেবো ইনশাল্লাহ। আরো শিখ। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া লাস্টের দিকে যে বুঝাইছেন না, মানে গড় নিতে হবে, মানে 1.5 এ ভাই সময়টা গড় নিয়ে বসাবো কেন এভাবে, এটা বুঝিনি। মেইনলি হচ্ছে তুমি কি করছো, তুমি 1 সেকেন্ড এবং 2 সেকেন্ড এই দুইটার মাঝে তার যে দূরত্বটা ছিল, 2 সেকেন্ডের দূরত্ব 4 সেকেন্ড, 4 মিটার, 1 সেকেন্ডের দূরত্ব 1 মিটার। তাহলে তুমি তো কি এই পার আর ওই পার নিচ্ছ, তুমি দুইটা প্রান্তিক মান নিচ্ছ, তাহলে দুইটা প্রান্তিক মান নিলে তুমি যে ভ্যালুটা পাবা, বেগটা পাবা, সেটা অবশ্যই মাঝখানের ভ্যালু পাবা। এখন তুমি যদি এক্সাক্ট ওই পয়েন্টের বেগ চাই আমি ঠিক 2 সেকেন্ডে বেগ চাই, তাহলে তখন তোমার 2 সেকেন্ডে দূরত্ব এবং সময় নিতে হবে। সময়কে 2 সেকেন্ড নিতে হবে এবং দূরত্বকে ওই 2 সেকেন্ডতম দ্বিতীয়তম সেকেন্ডে সে কত দূরত্বে আছে সেটা নিতে হবে। কথা কি বুঝতে পারছো? যেমন জি ভাই। সে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে, ঠিক না? দ্বিতীয় সেকেন্ডে অতিক্রম দূরত্ব কত? 4 মিটার দূরে আছে। কিন্তু এটা তো হচ্ছে সে পুরো 2 সেকেন্ডে করছে, এমন না যে সে 1 সেকেন্ডে করছে। পুরো 2 সেকেন্ডে সে টোটাল 0 থেকে 4 মিটারে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এক্সাক্ট ওই 2 সেকেন্ডে চাই, তাহলে তো আমাকে 4 দিয়ে 2 কে ভাগ করতে হবে। তখন যে মানটা পাবা বেগ 4/2, তখন পাবো 2 মিটার/সেকেন্ড। কিন্তু সেটা এক্সাক্ট অ্যান্সার হবে না, কারণ সে ওই 2 সেকেন্ডে পুরো সমানভাবে বাড়ে নাই। তার রেখাটা যেহেতু বাঁকা, সে বাঁকা ভাবে বাড়ছে, অসমভাবে বাড়ছে। এই কারণে তুমি কি করবা, একদম এক্সাক্ট মান নিয়ে বেগ বের করতে পারবা না, ভুল হবে। এই জন্য তুমি বাঁকা রেখাটাকে প্রান্তিক মান নিচ্ছ এবং ওই সময়টা ব্যবধান নিচ্ছ। ওই সময়ে প্রান্তিক মানকে নেওয়ার কারণে তোমার কি হচ্ছে, এই বাঁকা অংশটার জন্য ঠিক মাঝখানে মানটা তুমি পাচ্ছ। এই জন্য গড় নেই। যদি সোজা থাকতো, গ্রাফটা যদি এরকম সোজা থাকতো, তখন তুমি এক্সাক্ট ওই পয়েন্টে 2তম সেকেন্ডে 4 মিটার দূরত্ব 4কে 2 দিয়ে ভাগ করলে তুমি বেগ পাইতা। কিন্তু গ্রাফটা যেহেতু বাঁকা, এখানে দুইটা প্রান্তিক মান নিয়েছি, নিয়ে ওই সময়টা নিয়েছি, যার কারণে তুমি গড়টা পেয়েছো। হোপফুলি ইউ গেট দ্য অ্যান্সার। কারণ প্রত্যেকটা পয়েন্টে বেগ আলাদা, যেহেতু গ্রাফটা বাঁকা। ভাইয়া তাহলে কি ত্বরণের ক্ষেত্রেও কি ভাই এভাবে গড় নিতে হবে পরেরটাতে? ভেরি গুড। ত্বরণের ক্ষেত্রে গড় নিব না কেন? কারণ ত্বরণ কোত্থেকে পাইছি? বেগ থেকে পাইছি না? জি ভাইয়া। বেগের গ্রাফটাকে সোজা না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এখন বুঝতে পারছি। সোজা থাকলে কোনো সমস্যা নেই, আমি হুবহু পেয়ে যাবো, কারণ প্রত্যেকটা পয়েন্টে সেম থাকবে। যখনই বাঁকা তখন তোমাকে গড় নিতে হবে। জি ভাইয়া। ভাইয়া থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। কে আছো? নীরাজ। ভাই আসসালামু আলাইকুম ভাই, পিডিএফ গুলা ভাই পাচ্ছি না তো ভাই, কোথায় পাবো? কেমিস্ট্রি পিডিএফটা যে বললাম, আমি আপলোড করতে পারি নাই, গতকালকে চেষ্টা করছিলাম। এই যে আমি আপলোড করার চেষ্টা করলে কেন যেন অনেকক্ষণ আমাকে ওয়েট করাইছে। যেমন আজকে যদি এটা ফিজিক্সটা আপলোড করার চেষ্টা করি, দেখি ফিজিক্সটা আপলোড হয় কিনা। ব্যাক শেয়ার নোট। আচ্ছা আপলোড হতে থাকুক। ফিজিক্সটা আবার আপলোড হয়ে গেছে। ফিজিক্সটা শূন্য মতো পেয়ে গেছি। ড্রাইভ মিশন 35 কোথায়? মিশন 35 ফিজিক্স, এখানে সেভ করি। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 02, আমাদের ডে 8। ঠিক আছে, আপলোড করে দিচ্ছি। ফিজিক্সটা আপলোড হচ্ছে, কেমিস্ট্রি আপলোড হবে, সমস্যা নেই। জাওয়াদ, ইনান বলো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া আপনি যে গ্রাফের মধ্যে 0.5 নিছেন, 1 নেন নাই স্যার। ভাইয়া মূলত লাভটা কি? লাভটা না, তোমাকে নিতে হবে এইভাবে। এটা লাভের জন্য না, এটা তোমাকে করতেই হবে এইভাবে। কেন? আমি এক্সপ্লেন করছি একটু আগে যে গ্রাফটা বাঁকা, যার কারণে প্রত্যেকটা বিন্দুতে বেগের মান ভিন্ন। এখন তুমি তো প্রত্যেকটা সেকেন্ডের জন্য মানে 1.1, 1.2, 1.3, 1.4 প্রত্যেকটা সেকেন্ডের জন্য তুমি বেগ বের করতে পারবা না। জি। এই জন্য কি হয়েছে, আমি একটা
জাস্ট গড় নিয়েছি। এই পাশের কোণার মান আর ওই পাশের কোণার মান, দুই পাশের কোণার মান নিয়েছি, যার কারণে তুমি গড় বেগটা পাইছো, একটা এভারেজ একটা মান। কিন্তু তুমি যদি প্রত্যেকটা অংশে বের করতে চাইলে তখন কিন্তু প্রত্যেকটা অংশের বেগ আলাদা আলাদা হতো। আমি এই জন্যই বলছি যখন গ্রাফটা বাঁকা থাকে তখন অ্যাভারেজ নিতে হয়, অ্যাভারেজ নিতে হয়, কারণ তুমি প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা বের করতে পারবে না। আর যদি সোজা গ্রাফটা হইতো যে তোমার সময়ের সাথে সাথে দূরত্ব সোজা হয়ে বাড়ছে, তখন তুমি চাইলে ওই এক্সাক্ট পয়েন্টে নিতে পারবে, সমস্যা হইতো না। জি মিম মিম ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। ভাইয়া তাহলে ত্বরণের বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণের বৃদ্ধির হারকে আমরা সুষম ত্বরণ বলতে পারি। ও আচ্ছা, সুষমভাবে এই বাড়ছে। জার্ক নামে কি কোনো কিছু নাই এমনিতে? বলো বলো। ভাইয়া জার্ক নামে মানে কিছু নাই জার্ক, জার্ক তুমি কোথায় শুনেছো ভাইয়া? ভাইয়া আমাকে একটা ভাইয়া বলছিল। আচ্ছা আচ্ছা, জার্ক, জার্ক। So far I haven't heard anything like jerk, but আমি সার্চ করে দেখি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আসাম, হ্যাঁ ওয়েলকাম। ভাইয়া অসম ত্বরণ আর সময়ের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? অসম ত্বরণ মানে ত্বরণটা সম না, রাইট? তাহলে সেক্ষেত্রে সম যদি না হয়, এখন দুইটা ঘটনা ঘটতে পারে, অসমভাবে বাড়তে পারে, অসমভাবে কমতে পারে। প্যারাবোলিকটা কিন্তু অসমভাবে বাড়া কমাকে রিপ্রেজেন্ট করছে, প্যারাবোলিকটা হচ্ছে অসমভাবে বাড়া কমাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? যেমন তুমি চিন্তা করতে পারো, একটা গ্রাফ যদি আমি দেখি ত্বরণ, এটা হচ্ছে এ ভার্সেস টি, গ্রাফটা যদি এইভাবে বাড়ে তাহলে কি প্রত্যেকটা অংশ সমানভাবে বাড়তেছে? এখানে এখানে অন্যভাবে বাড়তেছে, এখানে আরো অন্যভাবে বাড়তেছে, ঠিক না? প্রত্যেকটা অংশ কিন্তু সমানভাবে বাড়তেছে না, এটা অসমভাবে বাড়তেছে। তাহলে এটার আগের গ্রাফটা কি হবে বলো? তুমি নিজেই তো বলতে পারবে, তুমি নিজেই ভাবে বলতে পারবে বি ভার্সেস টি এর গ্রাফ কেমন হবে। আরো বেশি বাঁকা হবে, আরো বেশি স্টিপ হবে, এটা বলতে পারো স্টিপ হবে, ঠিক আছে? বাট এটা পরে তো আর যেতে পারবে না, এটা পরে যেতে পারবে, এটা আগে আসতে পারবে, তখন এটা আরো বেশি খাড়া হবে, ঠিক আছে? তখন এটা বলবা অসমভাবে ত্বরণ যেভাবে বাড়ছে তার থেকে বেশি হারে কি হবে, বেগ বাড়বে, ঠিক আছে? আমি এটা একটু আগে প্রথম অ্যান্সারটা এইভাবেই দিছি, এটাই দিছি যে প্যারাবোলিক থাকলে ভাইয়া এর আগেরটা কেমন হয়। আপনি তো জাস্ট তিনটা দেখাইছেন প্যারাবোলিক, এটা এটা, এর পরেরটা দেখাইছেন যেটা নাই, শূন্য। প্যারাবোলিকের আগেরটা কি হবে সেটা তো বলেন নাই। প্যারাবোলিকের আগেরটা কি হবে, সেটা আরো বেশি স্টিপ হবে, হ্যাঁ? প্যারাবোলিকের আগেরটা আরো বেশি স্টিপ হবে। এরও যদি আগে যেতে চাও, যেটা এস ভার্সেস টি যদি আঁকতে চাই, তখন এটা আরো বেশি স্টিপ হবে, অসীমে চলে যাবে এভাবে। ডেসমোসও দেখাইছি একটু আগে, হুট করে বেড়ে যাবে দূরত্ব অনেক বেশি। আচ্ছা, আই থিঙ্ক আর তেমন কোনো কোয়েশ্চেন নাই। নেক্সট দিন আমরা এটা চ্যাপ্টারটা শেষ করব। ফ্রেন্ড সার্কেল সবাইকে জানাই দিও। আসসালামু আলাইকুম। ইউটিউবে থাকবে ভিডিওগুলো।